জয় ঠাকুর। আজকে আমরা আবার তারামার বাড়িতে হাজির হয়েছি 23শে জুলাই 2024। আজকে আমরা সেই সবাই মিলে আমরা চেষ্টা করব ঠাকুরকে আমরা যেরকম দেখেছি সেই সম্বন্ধে একটুখানি আলোচনা করার। যারা যারা ঠাকুরের প্রত্যক্ষ আমরা সঙ্গ করেছি তারা কিছু কিছু বলবার চেষ্টা করব, আর বলবার চেষ্টা করব আমরা শ্রী ঠাকুরের কথা, তার সঙ্গে আমাদের কেমন সম্পর্ক ছিল সেইগুলো আজকে আমরা বলবার চেষ্টা করব। খুব সামান্য কথা, সামান্য স্মৃতি। অ্যাকচুয়ালি ভগবান বলছেন গীতাতে যে অবজানন্তি মাং মুরা মানুষই তনিমাশ্রিতম, যে আমাকে মানুষ কিন্তু জানতে পারে না, আমরা অবতারকে মানুষ চিনতে পারে না। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন যে তিনি রামচন্দ্র যখন অবতার হয়ে এসেছিলেন তখন মাত্র 12 জন ঋষি তাকে চিনতে পেরেছিলেন। তো আমরা তাকে হয়তো চিনতে পারিনি, কিন্তু সেই শ্রীরামকৃষ্ণের কথা যেমন একটা গল্প আছে, সেই গল্প অনুযায়ী আমরা বলতে পারি যে যতদিন চাঁদ ছিল, চাঁদের ছায়া যখন পুকুরের মধ্যে পড়ছিল, সেই পুকুর থেকে চাঁদের যখন ছায়াটা পড়ছিল, মাছগুলো ভাবছিল চাঁদ আমাদের খুব বন্ধু। আমরা সেই চাঁদের সঙ্গে মাছের মতন খেলা করেছি, কিন্তু চাঁদ যখন অস্তমান হলেন তখন কিন্তু আমরা আর তাকে হারিয়ে ফেলেছি। তো চেষ্টা করব গুরুদেবকে আমরা কতটা দেখেছি, অবতার পুরুষকে আমরা কতটা জেগেছি। আজকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে উপস্থিত হয়েছেন শ্রী ঠাকুরের কথা আলোচনা শোনবার জন্যে, নিজেরাও কিছু কিছু তাদের অভিজ্ঞতা বলবার জন্যে। তারপর দেখা যাক কেমন দাঁড়ায়। সাধুসঙ্গ সৎপ্রসঙ্গ 2024 সালের 23শে জুলাই আমরা শুরু করতে চলেছি। প্রথমে আমরা শুরু করব, আজকে আমাদের এখানে সিনিয়র মোস্ট আছেন অলকাদির কথা দিয়ে আজকে আমরা ঠাকুরের কথা শুরু করছি। জয় ঠাকুর। 23শে জুলাই 2024 শ্রী ঠাকুরের কথা, সাধুসঙ্গ সৎপ্রসঙ্গ। পলাশ আমাকে বলতে বলছে, কিন্তু আমি ঠাকুরের সম্বন্ধে আমার পক্ষে বলা একটু অসুবিধা আছে, আমি কিছু বলতে পারছি না। এরপরে যে বলবে বলে দেখ। আমি ঠাকুরের সম্পর্কে বলতে গেলে কি বলবো আর কতটা বলবো সেটা ভাবতেই আমি ঠিক করে উঠতে পারছি না। আমার যখন 3 মাস বয়স তখন আমার মায়ের দীক্ষা হয়, আর খুব ছোট্ট বয়স থেকেই মা আমাকে নিয়ে টয় হাউসে বাড়িতে চলে আসতো, বিনয় কাকুর কাছে রেখে মা ঠাকুরের কাছে যেত। তাই আমি খুব ছোট্টবেলা থেকে ঠাকুরকে দেখেছি, আর ঠাকুর তাই আমার কাছে কোনো গুরুদেব নয়, আমার খেলার সঙ্গী একদমই। আমাকে সেই ভয় দেখানো থেকে শুরু করে চোর খেলা শুরু করে সব কিছুই ঠাকুরের কাছ থেকে আমার শেখা। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন ঠাকুরের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় গঙ্গাধারে বাড়িতে। রামনবমীর দিন সকালবেলা আমি চান করে এসে 8টার সময় দাঁড়িয়েছি। আমায় বললো, কিরে টুকি দীক্ষা নিবি? সামনে একটা নর্দমার ধারের ওপরে পাটাতন করা ছিল, ওখানটা দাঁড়িয়ে বললো যে একটা কাগজ আর পেন নিয়ে আয়। নিয়ে এসে ওখানেই আমার দীক্ষা হলো। উনিই আমাকে বলে বলে মুখস্থ করালেন, করিয়ে কানে ফু দিয়ে পুরো দীক্ষা হয়ে গেল। এই আমার দীক্ষা। তারপরে আমি থাকতে শুরু করলাম ঠাকুরের সাথে তারামার বাড়িতে, এবং আমি কোনো দিন বাড়িতে কোনো কাজ সেইভাবে করিনি, তাই কাজ আমি করতেই পারতাম না, জানতাম না কাজ, ঘর সংসারের কাজ আমি জানতাম না। পড়াশোনা করতাম, স্কুল করতাম, খেলতাম, অনেকগুলো দাদাদের সাথে বদমাইশি করে বেড়াতাম। ঠাকুর আমাকে শিখিয়েছে কিভাবে শার্ট কাচতে হয়, কিভাবে ঘর ঝাড় দিতে হয়, কি করে মানুষের সাথে গল্প করতে হয়, কি করে জামা কাপড় মেলতে হয়, কি করে সবজি কাটতে হয়, কি করে রান্না করতে হয়। আবার তার সাথে বিভিন্ন রকম মজা, হাসি, ঠাট্টা সব কিছু আমাদের চলতো। এরকমও হয়েছে আমি খেতে বসেছি, একসাথে সবাই মিলে খাচ্ছে, আমার যেটা প্রিয় খাবার সেটা আমি খুঁজে পাচ্ছি না, আমার পাতে দেয়া হয়েছে, ঠাকুরের পাশে বসে খাচ্ছি, আমি খাবারটা খুঁজে পাচ্ছি না। সবার পাতের দিকে দেখছি, সবার কাছে গিয়ে বায়না করছি
যে আমার খাবারটা কোথায় গেল, আমার খাবারটা কোথায় গেল। খানিকক্ষণ পরে খেয়াল করলাম বলাটা ভুল, যখন আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন ঠাকুর আমার মাথায় আস্তে করে টোকা মেরে দেখালো ঠাকুরের থালার মধ্যে আমার খাবারটা রাখা রয়েছে। মানে আমাকে অন্যদিকে পাখি দেখতে পাঠিয়ে দিয়ে ঠাকুর আমার খাবারটা নিজের থালার মধ্যে এঁটো খাবারটা তুলে নিয়েছে। আবার এমনও হয়েছে খেতে বসে পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ভাত মাখিয়েছি তারকেশ্বরে বেড়াতে গিয়ে, খেতে পাচ্ছি না। মা খুব বকেছে যে আমি ভোগের খাবার নষ্ট করছি বলে। ঠাকুর সেই পুরো ভোগের খাবারটা নিজের পাতে তুলে নিয়েছে। আর তারপরে এরকমভাবেই ঠাকুরের সাথে আমার মেশা, আমার সব কিছুই এইভাবে মানে এরকম হয়েছে যে আমি কোথাও গেছি, যাওয়ার সময় ঠাকুরকে বলে গেছি ঠাকুর তুমি আমার সাথে থেকো। সেখানে পৌঁছে আমি দেখছি মানে সবার মধ্যে আমি ঠাকুরকে সেখানে দেখতে পাচ্ছি। এইভাবেই সবসময় ঠাকুরের সাথে আমার বিভিন্ন রকমভাবে চলেছে। আর কি বলবো, আর সবসময় মানে এরকম মজার ব্যাপার সবসময় হতো, বিভিন্ন রকম মজার ঘটনা আছে। তার মধ্যে একটা মজার ঘটনা এখন মনে পড়লো, সেটুকু বলে দিয়ে শেষ করি। একদিন ঠাকুর, আমি তখন ছোট, আমাকে জিজ্ঞেস করলো টুকি তুই, আমাকে টুকি বলে ডাকতেন, আমার নাম টুকু, ঠাকুর নাম দিয়েছিলেন টুকি। টুকি তুই সূর্য প্রণাম মন্ত্র জানিস? আমি বললাম না ঠাকুর আমি জানি না। বলে তাহলে আমার সাথে বল। তাই আমি বললাম, বলার পরে বলে এবার নিজে নিজে বল। তো বলতে গিয়ে আমি দু জায়গায় ভুল করলাম। বলে শোন, জিনিসটা এরমভাবে মনে রাখবি, জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধনতারিণীং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। একজন বয়স্ক ভদ্রলোক গঙ্গা যাত্রা করেছেন, তার খুব অসুখ, তিনি কাশছেন, কাশতে কাশতে তার মুখটা পুরো লাল রক্তবর্ণ হয়ে গেছে। তাই কাশির সাথে সাথে তার মুখটা লাল বর্ণ হয়ে গেল। তাই জবা কুসুম মৃত্যু উপস্থিত হয়েছে, তাই শঙ্কাসন। কাশ্যপেয়ং প্রচণ্ড কাশছেন, ধন তারিণীং প্রচুর পয়সা রোজগার করেছেন, এখন তাই ধন তাকে তাড়া করছে। তাই তিনি এখন দিবাকরের কাছে প্রণাম জানিয়ে তার পরবর্তী যাত্রাটা সুগম করতে চাইছেন। এইভাবে মনে রাখবি, দেখবি সঙ্গে সঙ্গে তোর সব কিছু। আর এই যে বলে দিলেন, তারপরে জীবনে আমার কোনো দিন মন্ত্রটা ভুল হলো না। এই হচ্ছেন আমাদের ঠাকুর। এখানে আমি আমার কথা শেষ করছি। এখন আমরা চুমকির কাছ থেকে কিছু শুনবো। চুমকি দাস। আজকে আমরা সবাই একসাথে হয়েছি। আমরা আমাদের গুরুদেবের সম্পর্কে কিছু আলোচনা, কিছু কথা, কিছু শুনবো, কিছু তাকে আমরা আজকে একটু অনুভব করব, সেটাই আমাদের কাছে প্রথম আর কি ব্যাপার। কতটা কি বলার চেষ্টা করব। আর ঠাকুরকে আমরা যেন সবসময় মনের মধ্যে অনুভব করতে পারি, এটাই ঠাকুরের সামনে আমার একটা মানে প্রার্থনা। ঠাকুরের বাড়িতে অনেক আগে যখন থেকেই এসেছি, তখন ঠাকুরের সামনে বসতাম, অনেক কিছু ভেবে আসতাম যে ঠাকুরকে এটা জিজ্ঞেস করব, ওটা জিজ্ঞেস করব, অনেক কিছু সামনে এসেই সব ভুলে যেতাম, যে কিছুই যেন আর কি বলতে পারছি না। আর ভাবতাম যে সামনে বসে যে ঠাকুর বোধহয় আমাদের যেটা ভেবে এসেছি সেটা বোধহয় নিজেই আর কি বুঝে যাচ্ছে। সেই জন্যে সবসময় চেষ্টা করতাম যেন ঠাকুর আমাদের ভেতরটা থেকে সমস্ত কিছুই বুঝতে পারছেন, যেন সবসময় ভালো কিছু চিন্তা করি। আমার ছেলে তখন খুবই ছোট, তখন একটা ছোট ব্যাগ কিনেছে, তার মধ্যে ঠাকুরের ছবি রেখেছে, একদিকে গোপালের ছবি, ঠাকুরের ছবি। তা ঠাকুরকে আনন্দ করে দেখাতে এসেছে, ঠাকুর তোমার ছবি দেখো রয়েছে। ঠাকুর এত সুন্দর বললেন যে তুই আমাকে শুধু ছবি করে রেখে দিয়েছিস, তুই আমার অন্তরে তুই আমাকে রাখলি না, তুই আমাকে যদি রাখতে চাস নিজের অন্তরে রাখবি। তখন থেকে আমার ছেলে মানে কি আমিও এটা আর কি মনে করি যে সত্যি ঠাকুরকে যেন সব সময় অন্তরের মধ্যেই রাখার যেন চেষ্টা করি বা অনুভব করতে পারি। বা আমাদের যখন কোনো কিছু দুঃখ কষ্ট নানান রকম অনেক কিছুই মনের মধ্যে হয়, এখন আমরা তাই কি করি, ঠাকুরের সামনেই বলি, কিন্তু আমরা তার কিন্তু একটা পরিত্রাণও পাই। ঠাকুর যেন নিজেই এসে আর কি তার পরিত্রাণ করে দিচ্ছেন, যে আমাদের মনটাও যেন ভেতর থেকে আপনা আপনি খুশি হয়ে যাচ্ছে। তারপর এরকম অনেক কথা, বসেই আছি ঠাকুরের সামনে, ঠাকুর কখন কি বলবেন
মনে মনে অনেক কিছুই বলেছি আগে, যে অনেক কিছুই ঠিক করতাম কিন্তু বলে উঠতে পারতাম না। ঠাকুর তারপর নিজের ঘরে বসে বসে চলে যেতেন। তারপরে হঠাৎ ডেকে পাঠাতেন, যে বৌমা বা আরও যা ছবি ছিল সবাইকেই আর কি ডেকে পাঠাতেন, যেখানে বসো। তারপর বসেই আছি, ঠাকুর কতক্ষণে কি বলবেন। কিছুক্ষণ বাদেই হয়তো ঠাকুর আবার পাশ ফিরে বললেন, যে নবযৌবনের গল্প বললেন, যে নবযৌবনে সমস্ত রকম কী করে হয়, কেন হয়, সব রকম গল্প বললেন। কিন্তু তখনই তো বুঝতে পারিনি যে মন দিয়ে শুনে তারপরেই ঠাকুর আবার জিজ্ঞেস করবেন। তারপর যখন জিজ্ঞেস করছেন, তারপর অর্ধেক কথা বলতে পারছি, অর্ধেক কথা ভুলে যাচ্ছি। তা ঠাকুর এরকমভাবেই আমাদের আর কি সব রকমভাবেই পরিচয় দিতেন, বা কোনো কিছু, বা বিশেষ করে বাচ্চাদের উনি যে কীভাবে সহজ সরলভাবে তাদের সাথে মিশে যেতেন, সেটাও মানে দেখার জিনিস। কখনো ওদের বকা ঝকা করার আমাদের কোনো অধিকার ছিল না। এখানে আসা মানে তারা যা কিছু করবে, তাদের আবদার, তাদের সমস্ত কিছু আমরা দেখতাম। ঠাকুর এখানে যা বাচ্চারা কোনো ভিডিও দেখতে চাইতো, পলাশকে বলতো, সঙ্গে সঙ্গে পলাশ তার ব্যবস্থা করে দিতাম। আমরা বিরক্ত হতাম, কিন্তু ঠাকুর বলতেন থাক, ওরা যেটা করছে সেটা করুক। এমনইভাবে ঠাকুরের মানে অনেক সারল্য খুঁজে পেতাম আমরা। কিন্তু কতটা আমরা নিতে পারছি বা করছি, আমি নিজে বলছি আমি বুঝতে পারি না। তারপরে ঠাকুর কত কিছুভাবে আর কি শিক্ষা দিতেন আর কি। যেমন আমরা ঠাকুরকে খেতে দিচ্ছি, বাটি ভর্তি করে খেতে দিচ্ছি। ঠাকুর এটা একদম পছন্দ করতেন না, যে যতটুকুনি আয়োজন, যতটুকুনি একটা মানুষের খাওয়ার মানে যেরকম পারবে সেই অনুযায়ী যেন তাকে আর কি খেতে দেওয়া হয়। এটা ঠাকুর সমানে আমাদের আর কি শিখতেন। আমরা তাও শিখে উঠতে পারিনি এখনও, জানি না কতটা পারবো কি না পারবো। আমরা চেষ্টা করে চলেছি ঠাকুরের আদর্শকে যেন মাথায় রেখে এগিয়ে চলি। আর কি বলবো, ঠাকুরকে যেন মানে সবসময় অনুভব করতে পারি, এইটুকুনি ঠাকুরের কাছে প্রার্থনা। এখন আমরা থাপার কাছে আসছি, কল্লোল দাস। থাপার সঙ্গে ঠাকুরের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল, কারণ ঠাকুর থাপাদের বাড়িতে, যেটা টয় হাউস, একটু আগে আমরা চুমকির কথা শুনলাম, চুমকি ওই বাড়ির বউ। আর থাপা হচ্ছে ঠাকুরের সঙ্গ করা সেই ছোটোবেলার থেকে। থাপার সঙ্গে ঠাকুরের সম্পর্ক কীরকম ছিল, দুজনেই দুজনকে আশ্চর্যজনক নামেতে ডাকতো। তো সেটাও আমরা আজকে প্রথম সেইটা শুনে নিয়ে তারপর আমরা আবার শুরু করবো থাপার স্মৃতিচারণে। জয় ঠাকুর। ঠাকুরকে নিয়ে আলোচনা করার মতো কি বলবো, কথা কি বলবো। উনি আমাদের কাছে সমুদ্রের মতো, মানে জলের যেমন শেষ হয় না সমুদ্রে, সেই রকম ওনার সঙ্গে আমাদের সম্পর্ক। মানে ওনার যে ব্যাপ্তি, তার তুলনা হয় না। ওনার সঙ্গে আমাদের সেই সম্পর্ক প্রায়, তখন আমাদের বয়স 4-5 বছর। তখন থেকে ওনার কাছে আমরা সেই কোলে করে খেলা থেকে শুরু করে সর্বরকমভাবে আমাদের শিক্ষা, সব রকম কাজ শেখানো, কিভাবে পরিষ্কার করতে হয় কোনো জিনিস, কিভাবে পড়াশুনোর সঙ্গে সঙ্গে সমস্ত কাজ শেখানো। এটা যে একটা মানে গুরুদেব, মানে দীক্ষাগুরু শুধু না, উনি আমাদের কাছে ছিলেন সব রকমের গুরু। কাজ শেখানো থেকে শুরু করে কিভাবে আমরা এগিয়ে যাব নিজেদের রাস্তায়, সব রকম আমাদের শিখিয়েছেন। ওনার কাছেই এটা আমাদের শেখা। আর ওনাকে নিয়ে বলার মানে বিশাল ব্যাপার। ওনার কত কথা মনে থাকে না, তবু তার মধ্যে যেটুকু মনে পড়ছে বলছি। সেটা হলো যে আমার সঙ্গে সম্পর্কটা একটু অন্যরকম ছিল। মানে যখন আমরা ছোট ছিলাম, আমি ঠাকুরকে গুফি বলে ডাকতাম। এটা একটা আদরের ডাক। আর ঠাকুরও আমাকে ছোট থেকেই শয়তান বলে ডাকতেন। আমি একটু বদমাইশ ছিলাম, সেই হিসেবে আমাকে শয়তান বলে ডাকতেন। আর আমাকে একটা নাম দিয়েছিলেন, বাংলাদেশের এক নায়ক ছিল তখনকার, এক ভিলেন আর কি, নায়ক বলবো না, ভিলেন, টিভিতে সিরিয়াল করতো, সেই তার নাম দিয়ে আমাকে বলতেন, এই এলো শয়তানটা এলো বলে বলতেন যে ওই ঢুকছে। নামটা মনে পড়ছে না আমার। যাই হোক,
অনেক রকম কথা, মানে সব কথা তো মনে আসছে না। আমরা মানে ওনার কাছে কিভাবে যে কৃতজ্ঞ সেটা আমরা বলতে পারবো না। এখনও প্রত্যেকটা পদে পদে আমরা ওনাকে অনুভব করি। ওনার মানে উনি যে আমাদের সামনে নেই অথচ আমাদের সঙ্গে আছে, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা ওনার কাছে। এর বেশি আমাদের ওনার কাছে চাওয়ার কিছু নেই। আর কি বলবো, এইটুকুনি যথেষ্ট। জয় গুরু, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয়। ঠাকুরের সঙ্গে অ্যাকচুয়ালি আমরা যেটা চাইছি, ঠাকুরের সঙ্গে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা যদি বলা হয় তাহলে ভাবি প্রজন্মের কাছে সেটা সুবিধে হয়। তো এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটু আলোচনা করবার জন্য কাউকে বলবার চেষ্টা করছি। এক্সপিরিয়েন্স সম্বন্ধে কিছু থাপা বল না। ঠাকুরের সঙ্গে থাকার সময় আমার তো অনেক আগে তোরা এসছিস, তোরা আমি তোদের একটা ঘটনা যেমন আমার মনে আছে, তোদের পরীক্ষার রেজাল্ট বেরোবে আর তোদের মধ্যে ভাই বোনেদের মধ্যে ঠিক হলো ঠাকুরের জুতোর তলাটা যদি চেটে নেওয়া যায় তাহলে নম্বর। তো এই ঘটনাগুলো একটু ছোট ছোট আমরা ছোট ছোট ঘটনা বলতে, আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকুরের কাছে পেনটা ধরাতাম, যেটা দিয়ে লিখবো সেই পেনটা বা পেন্সিলটা আমরা ধরাতাম, যে এইটা ছোঁয়ালে আমরা সব লিখতে পারবো। আমাদের বদমাইশি এরকম ছিল। আমি আর মৌ ছিলাম সব থেকে বেশি বদমাইশ তার মধ্যে। মাসু দীপু অতটা ছিল না, ওরা একটু শান্ত প্রকৃতির। মৌ আর আমি দুজনেই ছিলাম খুব বদমাইশ। মানে কে কোলে উঠবে, আমরা কোলে মানুষ ঠাকুরের কাছে, কে কোলে উঠবে এটা নিয়ে আমাদের মারপিট হতো আমাতে মোয়েতে। মৌ মানে ও চাইতো ও উঠবে, আমি চাইতাম আমি উঠবো। তখন আমাদের বয়স কত, 4-5 বছর বয়স আমাদের। এটাই আমাদের কাছে বড় পাওনা। অভিজ্ঞতা বলতে ঠাকুরের কাছে অসীম অসীম। আমরা ওনার কাছে সাঁতার শেখা, সাইকেল শেখা, উনি বল কিনে দিতেন, ফুটবল, বলতো যা মাঠে গিয়ে ফুটবল খেলগে যা। ঘুড়ি কিনে দিতেন, ঘুড়ি ওড়ানো। এই যে সরস্বতী পুজো, আমাদের তখন ছোট, আমরা সরস্বতী পুজো করব, বললেন তোরা পয়সা তুলে পুজো করবি তো, পয়সা তাহলে কুপন কিনে নিয়ে আয়। আমরা 10 টাকা দিয়ে 10 পয়সার কুপন 100 পাতার কিনলাম, কিনে ঠাকুরের পুরনো বাড়ির রাধাবল্লভ ঘাটে তখন ফেরি চলতো, সেই ফেরি ঘাটে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 10 পয়সা করে কুপন বেচে আমরা সরস্বতী পুজো করেছি। এইসব ওনার কাছে উৎসাহ পাওয়া। ওনার মানে নৌকোয় করে বেড়াতে নিয়ে যাওয়া, গঙ্গায় চড়ে গিয়ে পিকনিক করা, গঙ্গার চড়ে। ঠাকুরের মেজদা ছিলেন, ইটখোলাতে গিয়ে আলু পুড়িয়ে নিয়ে আসতেন। সেই আলু পোড়া নিয়ে গিয়ে নুন দিয়ে আমরা চড়েতে, গঙ্গার চড়েতে গিয়ে বসে বসে সেই আলু সেদ্ধ খাওয়া হতো। এটাই আমাদের পিকনিক। মানে আমাদের খাওয়া দাওয়া হই হুল্লো সব ওনাকে নিয়েই। যা কিছু করা, যা কিছু শেখা সবটাই ওনার কাছে। আর কি বলবো, আর কিছু বলার মানে, আর এরপরে আরও প্রচুর কথা যেগুলো বলতে গেলে সারা জীবনের চলে যাবে, শেষ হবে না এই কথা। আর কি, জয় ঠাকুর। আমি শেষের দিকে আসছি, তার আগে আমি সবার থেকে শুনে নিতে চাই। তো এই কারণে আমরা ঝুমার কাছে কিছু শুনতে চাই। ঝুমাকে যদি কিছু বলে, ঝুমা পরিচয় একটুখানি দেওয়া ভালো। ঝুমা হচ্ছেন ঠাকুরের সম্পর্কিত, ওনার সঙ্গে রিলেশন। ওর নাম হচ্ছে সুদেশনা। আর ঠাকুরের জেঠিমা ছিলেন, ঠাকুরের জেঠিমার সঙ্গে ঠাকুরের একটা ভীষণ রিলেশন ছিল। তো জেঠিমার কীরকম রিলেশন ছিল আমি খুব প্রত্যক্ষ প্রায় 15-16 বছর ধরে দেখেছি। ঠাকুর বলতেন আমার মা ডাক ফুরোবে না, একটা ঠাকুরের মুখের কথা ছিল, আমার মা ডাক ফুরোবে না। তো জেঠিমার পর মাইমা, ঠাকুরের মায়ের শরীর চলে গিয়েছিল অনেক আগেই, তো ওটা জেঠিমার পর মাইমা, আমার মা ডাক কখনো ফুরোবে না। এবং আমি দেখেছি প্রত্যক্ষভাবে এই যে মা যাদের ডাকছেন, এবং যে কোনো নারীকেই, স্ত্রিয়া সকল জগৎসু, যাকে তিনি মা বলে ডাকছেন তাদের প্রকৃত মায়ের সম্মান দিতেন। তো জেঠিমার সঙ্গে একটা রিলেশন ছিল। জেঠিমার মেয়ের মেয়ে অ্যাকচুয়ালি হচ্ছেন আমাদের ঝুমা, এবং তাকে আমরা কিছু বলবার জন্য অনুরোধ করছি। জয় ঠাকুর। বলার মধ্যে আমি ওনার সঙ্গে সবাই যেমন বলছেন থেকেছেন অনেকটা, আমার আবার থাকাটা খুব কম, অনুভূতিটা বোধহয় অনেকটা বেশি। তা আমার সঙ্গে ওনার সঙ্গে সাক্ষাৎ অনেকটাই পরে, কিন্তু তখন থেকে ওই আগেও বলেছি যে অদ্ভুত একটা যে টান, যে টানে বারবার ছুটে আসা। আর এখনও অবধি তখন থেকে, যবে থেকে শুরু হয়েছে
তবে থেকে মনে যা ইচ্ছে করেছি, ইচ্ছেটা বোধহয় কখনো বোধহয় অপূরণ থাকেনি। সেটা মুখ দিয়ে কখনো প্রকাশ করি আর না করি, সে তুচ্ছাতি তুচ্ছ জিনিস যা কিছুই হোক না কেন, ওনার সামনে দাঁড়িয়ে শুধু দাঁড়ানো, উনি সবটাই বোধহয় বুঝতে পারতেন, বলতেন, বোধহয় নয় অবশ্যই পারতেন, যার জন্য এখনো অবধি সেই সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু পেরিয়ে পেরিয়ে আসতে পেরেছি। আর আমার দিদার কথা যেটা বলছেন, জেঠিমার কথা, ওনার কাছ থেকে মানে প্রথম আমার বাড়িতে ঠাকুর দেহ রাখার পর দিদাকে নিয়ে যাওয়া, দিদার খুব আফসোস আমি ওকে লুচি আলুর দম খাওয়াতে পারলাম না, দেহ থাকতে আমাকে এতবার বলল, আমি শরীরে কুলিয়ে উঠতে পারলাম না। তাই সে আমার বাড়িতে গিয়ে থাকার সময় ওই রাস পূর্ণিমায়, রাস নয় ঝুলন পূর্ণিমায় প্রথম সেই আমার বাড়িতেই উনি খাওয়ালেন তাকে। এবং খাওয়ালেন মানে সেই অনুভূতি, দিদার যে অনুভূতি, যে যেন সত্যিই তাকে বসে খাওয়াচ্ছেন, সেটা আমিও মানে অনুভব করেছিলাম। তারপর থেকে আর একটা হচ্ছে এই বাচ্চাদের কথা। আমার মেয়ের যখন উনি যখন দেহ রেখেছেন, আমার মেয়ে তখন 3-3.5 বছর বয়স, তখন থেকে ওর বুঝতে বোধহয় অনেক পরে পেরেছেন উনি নেই। কারণ উনি যখনই ও এখানে আসতো, কখনোই ওর একেবারেও মনে হয়নি যে সব নেই। উনি সব সময় ও ঘরে ঢুকলেই হ্যাঁ আছেন, বসে আছেন, এই তো দেখলাম, এই কথা ওর মুখে সব সময় শুনে আসছি। আর এখনও অবধি যে যখনই কিছু হোক না হোক, এসে ওই ঘরে দাঁড়িয়ে সমস্ত কিছু জানানো, বলা, এই অনুভূতিগুলো ঠিক তো ব্যক্ত করা যায় না, এগুলো সব আন্তরিক ব্যাপার। এইগুলো আমরা এখনও অবধি প্রতি পদে প্রতি মুহূর্তে অনুভব করে যাচ্ছি। তাই অবতারের যে শরীর, তার যে কথা যে পলাশদা বলছিলেন, সেই ব্যাপারগুলো আজও অবধি বোধহয় এখানে যে কজন আছে তাকে দেখুক, সাক্ষাৎ হোক না হোক, তারা বোধহয় এখনও অবধি সেইগুলো আমাদের মতো প্রত্যক্ষ করে। জয় ঠাকুর। টুকুর কি বলার ছিল বলছিলেন? হ্যাঁ, আমার আসলে শুধু যে ঠাকুর আমার সব কিছু শিখিয়েছে তাই নয়, আমার কিছু কিছু অলৌকিক দর্শনও প্রতি মুহূর্তে হয় বা হয়ে চলেছে বা আগেও হয়েছে। মানে যখন উনি সামনে ছিলেন তখনও মানে ঠাকুর বসে আছেন, আমি ঠাকুরের ঘরে, আমি রূপদাস স্ত্রী লালি, তখন লালি, আমি আর লালি একসঙ্গে অফিস করতাম, শনিবার আসতাম, সোমবার অফিসে চলে যেতাম। তো এরকম একদিন সন্ধেবেলা বসে ঘরে জব করছি, ঠাকুর দেখছি আমাদের দিকে পেছন করে শুয়ে আছেন, দেখছি মাথার পেছনে একটা সাদা চক্র ঘুরছে, তার সাথে পায়েতেও দুটো চক্র ঘুরছে সাদা রঙের। মাথার চক্রটা ঘড়ির দিকে ঘুরছে আর পায়ের চক্র দুটো ঘড়ির উল্টো দিকে ঘুরছে। মানে যেন বোঝাচ্ছেন যে আমি কালের নিয়ন্ত্রা, কাল মানে সময়, সময়কে আমি ঘোরাতে পারি ঠিক দিকেও, আবার সময়কে আমি থামিয়ে দিয়ে উল্টো দিকেও ঘোরাতে পারি। আর ক্রমশ যেন আলোটা বড় হয়ে যাচ্ছে, সবকটাই যেন বড় হচ্ছে। সেখানে আরও কেউ ছিলেন, কিন্তু এই দর্শনটা শুধু আমার আর লালির হয়েছিল, আর কেউ কিন্তু দেখতে পায়নি। কারণ আমরা তাকে পরে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল না সে কিছু দেখেনি। এরকম প্রায় হতো। আর ঠাকুর আমাকে দেখলেই দাঁতটা, মানে ঠোঁটটাকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে দাঁতগুলোকে বের করে দিতেন, দেখে মনে মানে ভয় দেখাতেন আর কি। তখন বুঝতাম না। এখন এই বছরের স্নানযাত্রার দিন আমি আসতে পারিনি। স্নানযাত্রার দিন ঠাকুর 2002 সালে আমাদের জগন্নাথ দর্শন হয়েছিল, আমার আর মীরামাসি, ছোট্ট বালক রূপে। তো সেই কথা মনে করে আমি সবসময় চেষ্টা করি স্নানযাত্রার দিন মায়েসে আসা। তো এবারে আসতে পারিনি, খুব মন খারাপ। তো শুয়ে আছি, হঠাৎ মনে হলো ঠাকুর সামনে দাঁড়িয়ে আছে আর ওইরমভাবে মুখটাকে ভেঙাচ্ছে। খানিক্ষণ পরে দেখছি শুধু মুখ ভেঙাচ্ছে না, মুখ ভেঙানোর সাথে সাথে চোখগুলো গোল গোল হয়ে বড় হয়ে গেছে। তারপর দেখছি না ঠাকুর তো নয়, ঠাকুর কিন্তু মুখটা নৃসিংহদেবের, একদম পুরো নৃসিংহদেব। তারপরে দেখছি না নৃসিংহদেব তো না, উনি তো জগন্নাথ।
শুধু ফর্সা জগন্নাথ, ফর্সা জগন্নাথ, নৃসিংহদেব, বারবার এই জিনিস আমার চোখের সামনে আসতে চলে যাচ্ছে। এই নয় যে আমি চোখ বুজে আছি, আমি কিন্তু চোখ চেয়ে আছি, চোখ চেয়ে কপালে হাত দিয়ে শুয়ে আছি। তারপরে দেখছি ঠাকুর আর মা মিশে যাচ্ছেন, ঠাকুর আসছেন আর তার মধ্যে নৃসিংহদেব। মানে এই যে কী অপূর্ব অদ্ভুত দর্শন, এটা মানে যে না দেখবে, যে না বুঝবে, যে না অনুভব করবে, আমি বোঝাতে পারবো না। সেদিনকে আমি শুধুই মানে একটা অদ্ভুত, মানে সেদিনকে আমি বুঝলাম যে ঠাকুর আমাকে ছোটোর থেকে শুধু এটাই বোঝাতে চেয়েছেন যে আমিই জগন্নাথ, আমিই নৃসিংহ, আমি তোদের গুরু। আর হ্যাঁ, আমাকে মুখেও বলেছেন যে আমি ওয়াটার বেডে শুয়ে থাকি, আমি যেখানে থাকি সেখানে শুধুমাত্র একটা করে স্পার্ক হয় আর সেখান থেকে একজন করে অবতার পুরুষ জন্মগ্রহণ করেন, এটাও আমাকে উনি বলেছেন। আর যখন আমার বিয়ে হলো, আমি এখানে একটু বলছি, সাংসারিক কথা বলছি, তখন উনি আমাকে কতগুলো শিক্ষা দিয়েছিলেন। তার মধ্যে প্রথম কথা বলেছিলেন, আমি যখন বিদায় হয়ে চলে যাচ্ছি, আমাকে বলেছিলেন, তুই আমার হাতটা ছেড়ে যার হাতটা ধরলি, তার হাতটা বড় হয়েছে যে মহিলার হাত ধরে, তাকে সে মা জানে, তাকে কিন্তু কোনো দিন অযত্ন করবি না, সে যদি তোকে ধরে মারেও তাকে কিন্তু তুই মাথায় করে রাখবি। মানে এত সুন্দর শিখিয়ে দিয়েছিলেন যে সংসারে কিভাবে চলতে হয়। তারপরে যখন ছেলে হলো, আমায় বলে দিল, তুই তো কোনো পারবি না ছেলেকে, তোর ছেলেকে আমাকেই ধরে থাকতে হবে। আর তাই যখনই কোথাও বেড়াতে যেতাম, সবসময় বাবুকে কোলে করে নিয়ে বাবুর হাত ধরে ঠাকুর নিয়ে ঘুরতো। এই আর কি, মানে এরকম অনেক ঘটনা আছে, এখন এটুকুই মনে পড়লো বললাম। এতক্ষণ ধরে যারা ঠাকুরের সঙ্গ করেছি তাদের কথা কিছু কিছু শুনলাম। এখন আমরা নতুন যারা আসছেন ঠাকুরের কাছে এবং যারা ঠাকুরকে প্রত্যক্ষ দেখেছেন বা তাদের সঙ্গে অভিজ্ঞতা হয়েছে, তাদের থেকে আমরা যদি কিছু কিছু কথা শুনি, যেমন এখানে বাবু আছেন, রবীন্দ্রবাবু আছেন, মশাই আছেন, যারা ঠাকুরকে হয়তো দেখেছেন কিন্তু তাদের সঙ্গ সেরকমভাবে করা হয়নি, তাদের ঠাকুরের সম্বন্ধে যদি কিছু কথা জানা। কমল চাই না। জয় তারা, জয় ঠাকুর। আমার সঙ্গে ঠাকুরের দুবার সম্পর্ক হয়েছে। ঠাকুর গঙ্গাতে ঠাকুর বিজয় দিতে যেতেন দশমীর দিন, আর নারায়ণটাকে নিয়ে ওপরে দাঁড়িয়ে থাকতেন। আর আমরা তখন ঠাকুর কোনো বিজয় হলে আমরা তাদের ঠাকুরগুলো ফেলে দিতাম আর ডুবিয়ে দিতাম, আর কাটামুড়ো তুলে নিয়ে আসতাম, আর ঠাকুর সেখানে দাঁড়িয়ে থাকতেন ওপর দিকে। তা আমি দেখলাম সব করতে পারছে না, আমাকে বলে, তুই এখানে দাঁড়িয়ে আছিস, জানা এরম করে। আমি যেতাম, গিয়ে ঠাকুরকে বলে গিয়ে ঠাকুরটাকে বিজয় করে দিলাম, দিয়ে ওপর উঠলাম, এসে আমার মাথা হাত দিল। আমি এটা দুবার স্পর্শ পেয়েছি, দুবার মাথা হাত দিল, আমি নিজের শরীরটাকে যেন শিহরণ হয়ে গেছে। আমি আশা করিনি, কিন্তু তখন অত বুঝিনি, তখন অনেক বাচ্চা, আজ থেকে অনেক দিন আগে, মানে আমার মনে হচ্ছে 30-35 বছর আগে। আমার এখন 76 বছর বয়স, 30-35 বছর আগে কথা বলছি। আর একটা ছোট্ট ঘটনা এই বাড়িতে, সেটা পলাশ জানে। তোমার বোন, আপনার বোন এই মূর্তিটা দেখে আর মাকে আমার দেখে নিজের শরীরটা যেন কেউ শিহরণ লাগে। আমি এসেই একজন মাকে নমস্কার করি। আর তোমার ব্যবহার এবং এখানে যারা আছে তাদের পাই সবসময়, যে কোনো ব্যাপারে। কিছু বলবেন? এই বলেই আমি শেষ করলাম। জয় ঠাকুর, জয় তারা। জয় ঠাকুর। আমি এখানে বেশ কয়েক বছর আসছি, বছর 10 হয়ে যাবে মনে হয়। যাই হোক, আসার কারণটা আমি জানি না, এসে আমার ভালো লাগে। এখানে আনন্দময় জায়গা, খুব আনন্দ হয়, আনন্দ পাই, আনন্দ দিতে পারি জানি না, তবে আনন্দ পাই, তাই আসা হয়। তো আনন্দের জায়গায় আসতে পারলে সবারই ভালো লাগে। হ্যাঁ, আর ঠাকুরের অনেক কথাই সবাই বলল, সব ভালো লাগলো। কারণ ওই সময় তো আমি আসতে পারিনি, আমার সত্যি ভাগ্য আমার সাথ দেয়নি। বয়স আমার প্রায় 65-66 বছর বয়স। আমি সেই সময় যোগাযোগ হয়নি, ঠাকুর না টানালে তো আসা যায় না। হ্যাঁ, তো খুব ভালো লাগে, আসেই, আর আগামী দিনে আসবো।
আর এই বলেই আমি বিশ্রাম দিচ্ছি। ঠাকুরের কথা অনেক কথা, শুনতেও ভালো লাগে এবং শুনছি, আনন্দও পাচ্ছি। হ্যাঁ, আর পলাশবাবুর কথা তো বলা যাবে না। পলাশবাবুর আচরণ সবই ভালো। জয় ঠাকুর, শ্রী শ্রী অশোক কুমার মুখোপাধ্যায়ের জয় হোক। রাখলাম। জয় ঠাকুর। ওনার সঙ্গে আমাদের বিশেষ করে আমার বাড়ির পরিচয়, উনি যখন গঙ্গা দর্শনে যেতেন তখন আমরা ওনার দর্শন পেতাম এবং উনি হাত জোড় করে প্রণাম জানাতেন, আমরা পায়ের কাছে গিয়ে প্রণাম করতাম। দীর্ঘ সময় ওনাকে দূর থেকেই আমি দর্শন করতাম এবং একটা মনের মধ্যে শক্তি উদিত হতো যে ইনি বোধহয় রামকৃষ্ণদেবের প্রতিরূপ এখান থেকে যাচ্ছে, এরম একটা অনুভূতি হতো এবং শিহরণ জাগতো এবং অশেষ ভক্তি উদয় হতো। সেটা ঐশ্বরিকভাবেই উনি আমাদের বেলাতেন কি ঈশ্বরের প্রদত্ত আশীর্বাদের মাধ্যমে পেতাম কিনা জানি না, কিন্তু একটা শরীরে শক্তি উদয় হতো। এবং আমি তখন এ বাড়িতে আসা শুরু করিনি, কিন্তু পরবর্তীকালে পলাশবাবুর সঙ্গে যখন গঙ্গায় আমাদের স্নানের পরিচয় হয় এবং গভীরতা বাড়ে, তখন পলাশবাবুর আমন্ত্রণেই এই বাড়িতে পদার্পণ এবং তার পরবর্তী সময় গত প্রায় 10-12 বছর চলছে এখানে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে ওনার প্রতি শ্রদ্ধা জানাবার যে সুযোগ পাই, এতে আমি আন্তরিকভাবে খুব কৃতজ্ঞ এবং আগামী দিনে এই সুযোগ যদি করে দেন আমি মন থেকে আন্তরিকভাবে খুব আনন্দ লাভ করব এবং ওনার আশীর্বাদ প্রার্থনা করি যে আগামী দিনে যেন উনি সবসময় সমস্ত মানুষকে তার আশীর্বাদের মাধ্যমে সমাজকে আরও উন্নত করেন এবং প্রত্যেক মানুষকে চেতনা দান করেন যাতে সমাজ আরও উন্নত হয়। এই আশা রেখে সকলকে প্রণাম জানিয়ে, আমি গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি জয়গুরু এই বলে আমার বক্তব্য শেষ করছি। পুরোহিতমশাই মদনবাবু, আপনি কিছু বলুন। আমার সঙ্গে গুরুদেবের আমার সঙ্গে গুরুদেবের যোগাযোগ ঠিক মানে ওই প্রত্যক্ষভাবে হলেও তখন মানে নেশার ঘরেই হোক বা হয়তো আমার দুর্ভাগ্যের বশেই হোক, যে কোনোভাবেই আমি তার মানে আশীর্বাদ বা মানে অনুভূতি লাভ করতে পারিনি। কিন্তু তারপর আমি যখন এই তারামার বাড়িতে এলাম তখন আমি মানে আজিও অবধি মানে যখন থেকে আমি এখানে এসেছি এবং আজিও অবধি মানে 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 তিনি যে আছেন এবং তার যে অনুভূতি আছে সব সময় মানে অনুভব করে যাই। আর এই তারামার বাড়িতে এসে পুজোয় মানে কি মন্ত্র কি পুজো কি নয়, কিন্তু এখানে যে তারামা আছেন এবং যে সমস্ত ঠাকুরেরা আছে এবং সঙ্গে সাথে যে আমাদের ঠাকুর বাবা গুরু মহারাজ আছেন, এনারা কোনো দোষ দেখতে জানেন না। এরা মানে নিজেরাই বলে দেয় যে আমার পায়ে ফুল পড়লো না, আমার পায়ে তুলসী পাতা পড়লো না, নিজেরাই মানে এরা জানে যে মানে ক্ষমাই পরম ধর্ম, মানে এরা ক্ষমা করতে জানে এবং প্রত্যেকটা বিষয় এরা বুঝিয়ে দেয়। আর আমি যখনই কোনোভাবে কোনো ক্ষেত্রে হয়তো কোনো বিপদ আপদ বা যে কোনো এতে পড়ি, আমি এখন জানি আমার তো আর কোনো আগো পিছু টান নেই, আমি ওই তারামা আর ওই ঠাকুর বাবাকেই ডাকি। এই আজকেও অবধি এই পলাশদাকে মানে কিছুক্ষণ আগে ফোন করেছি, আমি যেখানে গেছি আমি সেখানে এমনভাবে আটকে পড়েছি যে আমি মানে আসার কোনো নেই, টোটো ডাইরেক্ট দিকে আসবে না। তখন আমি বললাম যে তারামা ঠাকুর, আমি তো তাহলে ঠিক টাইমে পড়তে পারবো না, আজকে আবার গান আছে, কী করে কী হবে। তখন একজন
বয়স্ক ভদ্রলোক, সে বললো আপনি বসতে পারবেন আমার গাড়িতে? বললো হ্যাঁ, আমাকে তো বসতেই হবে। সে আমাকে ওই শনিকালী মন্দির অবধি বড় বাগানে ছেড়ে দিয়ে গেল। কিন্তু আবার এখান থেকে আবার ওইটাকে যাব, তখন একটা বাচ্চা ছেলে, তাকে বললাম ভাই শোনা, আমাকে একটুখানি ওই গলাপোল অবধি পৌঁছে না। সেও ঠিক পৌঁছে গেল। তাহলে এইগুলো মানে তার যে আশীর্বাদ ছাড়া কখনো হয় না। এগুলো তো পূর্ব পরিকল্পিত নয়, এগুলো মানে অন্তর দিয়ে তুমি যদি তাকে চাও, তার একটা ফল তুমি পাবে। তবে তোমার অন্তর পরিষ্কার হতে হবে এবং তুমি ঠাকুরকে ঠাকুরের মতনভাবে তোমার জানতে হবে, তবেই তুমি গুরু কৃপা লাভ করবে, যে কৃপা আমি মানে আজও লাভ করে আসছি। জয় গুরু, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। শান্তা কাকিমা, এবার তুমি কিছু বলো। জয় ঠাকুর। ঠাকুর আমার কাছে বন্ধু, পিতা, গুরু সব কিছুই। যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন ঠাকুর নিজে বসে আমাকে আশীর্বাদ করেছেন, পুরোটা ঠাকুর ছিলেন। তাই আমি জানি যে ঠাকুর সবসময় আমার সাথে আছেন। হয়তো আমরা চোখে দেখতে পাই না, বা চোখে দেখলেও সেটা কিভাবে নেব জানি না, কিন্তু ঠাকুরকে অনুভব আমরা করতে পারি। ঠাকুরের কাছে অতদিন আমি থাকতে পারিনি, যতটুকু পেয়েছি ততটুকুই আমার কাছে অনেক। আর আমি সবসময় চাই যাতে ঠাকুরের স্নেহ থেকে আমরা বঞ্চিত না হই। আর কিছু বলার আমার নেই। যেটা কাকিমা, এবার তুমি বলো। আমার আর কিছু বলার নেই। আমার বলতে গেলেই আমার মনটা হচ্ছে, আজকের দিনটা বলতে পারছি না। আমি কি বলবো ভেবেও পাচ্ছি না। আমি কিছু আজকে আর বলবো না, আবার সামনের বছর বলবো, এই বলে আমি শেষ করছি। কৃষাণু বল। জয় ঠাকুর, জয় মা। তারা মা ঠাকুর, আমি ঠাকুরের কাছে আসছি 2004-এর পরে, কিন্তু প্রত্যক্ষ যদিও না দর্শন করে থাকি, পরোক্ষভাবে দর্শন করেই থাকি, এবং ঠাকুর সেটা উপলব্ধি এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছেন। আর ঠাকুরের কাছে একটু আগে যেটা টুকু পিসি বলছিলেন বা চুমকি কাকিমা বললে, যে বাচ্চাদের আবদার ঠাকুর কোনোদিনও ফেলতেন না, বাচ্চাদের সবসময় মাথায় করে রাখতেন। এখনও পর্যন্ত সেরকম, মানে যা আবদার ঠাকুরের কাছে করা হয় সবই মন থেকে যদি করে থাকি, সেটা ঠাকুর আজ পর্যন্ত কিছু, সেটা কোনো না কোনোভাবে সেটা হয়েই যায়, কোনোভাবে সেটা বিফলে যায় না। যেটা মন থেকে মানে মুখে আনি না, সেটা ঠাকুর যেন পরেই যেন সেটা ঠাকুর বুঝে যেন ঠাকুর সেটা সামনে এনে হাজির করেন, এটাই আমি যেন উপলব্ধি করতে পারি। আর তারা মার শাড়ি পরানো মানে ঠাকুর কীভাবে যে মানে করান, আমি এটা বলার ক্ষমতা আমার নেই। জয় ঠাকুর, জমা। দীপঙ্কর দা, এবার তুমি কিছু বলো। জয় ঠাকুর, জয় মা। আমার ঠাকুরের সাথে দেখা হয়নি, তাকে ঠাকুরের মানে দর্শন আমি পাইনি, কিন্তু অনুভব করতে পেরেছি। আর এই যবে থেকে আমি আসছি আজ অবধি, আমি তারামার বাড়িতে, ঠাকুরের বাড়িতে আসলে পরে একটা জিনিস অনুভব করতে পারি, যে আমার ধরুন শরীরটা ভালো লাগছে না, এনার্জি নেই, এখানে আসলে কিন্তু আলাদা ধরনের এনার্জি পাওয়া যায়। ঠাকুরের এই যে কৃপাটা লাভ করেছি তার দয়ায়, এটাই আমি খুব এতে আনন্দিত বা গর্বিত। ঠাকুর তারামার কৃপা আমাদের সবার প্রতি আছে। আর আমরা যে সবাই একসাথে এখানে মিলিত হয়েছি বা আছি, সবাই খুবই ভালো। আর ঠাকুরকে দর্শন না করতে পারলেও পরোক্ষভাবে করছি। সাথে সাথে আমি পলাশ মহারাজের সাথে যে থাকছি, তার
অনেক কিছু আমার ভুল ত্রুটি, তারপরে কোনটা ঠিক, সব কিছুই উনি শিক্ষা তার মধ্যে থেকেও আমি পাচ্ছি। ওনাকে পরোক্ষভাবে পাচ্ছি আর সরাসরিভাবে পলাশ মহারাজকে পাচ্ছি। জয় ঠাকুর। রহিমবাবু, আপনি কিছু বলুন। কি বলবো, আমার তো বলার মতন কিছু নেই। কিছুদিন হলো আমরা এখানে আসি, ঠাকুরের সাথে আলাপ পরিচয় আমাদের ঘাটের থেকে, ঘাটে চান করতে যাই সেখান থেকে, তা আজ পর্যন্ত সেরকমই চলছি। ঠাকুর যেখানে বলেন যখন করেন আমি চলে আসি পাগলের মতন। মাঝখানে কিছুদিন আসতে পারিনি, আজকে কি মনে হলো হঠাৎ চলে এলাম ছুটে ঠাকুরের বাড়িতে। আমার আর কিছু বলার নেই, এটাই। এবার আপনি বলে শেষ করুন। তো আজকের দিনটা আমাদের কাছে খুব কঠিন দিন, আবার কারোর কাছে আরও বেশি কঠিন দিন, কারণ আমরা জানি কয়েকদিন আগে আমাদের ঠাকুরের কলে যারা মানুষ হয়েছে তার মধ্যে একজন টয় হাউসের বাচ্চাদের মধ্যে সবচেয়ে সিনিয়র যে সেই দানুর শরীর গেছে। তো সেটা আজকে প্রায় 2 মাস হলো। তো ধীরা বৌদিকে আমি তাও জোর করে বলছিলাম যে কিছু বলার জন্যে, কারণ যত আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ জীবনের একটা ঘটনা, যখন একজন এসেছেন তার সন্তানকে সদ্য তিনি শ্মশানেতে দাহ করেছেন, দাহ করার পর তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছেন। দক্ষিণেশ্বরে এই ছোটো তক্তাপোষের মধ্যে ঠাকুর বসে আছেন, আর তিনি এসে ঠিক ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আর ঠাকুর তক্তাপোষ থেকে লাফিয়ে পড়ে জীব সাজো সাধন সমরে বলে গানটা ধরেছেন। এবং আমরা দেখেছি যে সেই সময় তার মধ্যে যে পুত্রশোক ছিল সেটা আমরা হরণ হয়ে গেছে। ঠিক সেম ঘটনা আমি একটা মনে পড়ছে আমার, কয়েকদিন আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের গুরুদেবের নাম হচ্ছে অশোক, এবং তার আমাদের পরম গুরুদেবের নাম হচ্ছে শ্রীমৎ স্বামী 1008 হরদত্তাত্রেয় আনন্দ গিরিজি মহারাজ। আমরা ওই দত্তাত্রেয় ধারাতে আমরা গিরি সম্প্রদায়ের আমরা সন্ন্যাস। তো যখন মহারাজের সঙ্গে কথা হয়েছিল, মানে পরম গুরুদেবের সঙ্গে, তো তিনি বলেছিলেন যে ওর নাম আমরা সন্ন্যাস নাম আমরা কিছু দিতে চাই না, কারণ ওর মধ্যে আমি যা দেখেছি, গুরু হয়ে তিনি বলেছিলেন যে আমার ওর কাছে বসে শিক্ষা করার দরকার আছে, কারণ আমি ওকে গুরু চোখে দেখি। আমরা এই সেম ঘটনা আমরা দেখতে পাই তোতাপুরী মহারাজের সঙ্গে শ্রীরামকৃষ্ণ যখন হয়, শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর কাছে সন্ন্যাস দীক্ষা নিচ্ছেন, এবং তার পরবর্তীকালে দেখছি তোতাপুরী মহারাজ শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করছেন, মানে চেলা আর গুরু এক হয়ে যাচ্ছেন, যেন রাম শিবের গুরু, শিব রামের গুরু, এরকম একটা ভাইসি ভার্সা একটা ব্যবস্থা দেখেছি। তো শ্রীরামকৃষ্ণদেব যখন শরীরে গত হলে নিশানকোণ দেখিয়ে বলেছিলেন 100 বছর পদে আসবেন, এবং সেই ঘটনার অনুসরী হিসাবে আমরা দেখেছি যে আমাদের বল্লভপুর অঞ্চলে যে রাধাবল্লভ মন্দিরের যে ঘাট আছে, সেই ঘাটের পাশে যে ঠাকুরের যে পৈতৃক বাড়ি, আজকে সকালে আমরা যেখানে আত্মোন্নতির পাদযাত্রায় আমরা গিয়েছিলাম, পৈতৃক বাড়িতে ঠাকুর যখন জন্মগ্রহণ করছেন, পিতা ছিলেন হরিভূষণ মুখোপাধ্যায়, মাতা কমলাপাল দেবী। হরিভূষণ মুখোপাধ্যায় ছিলেন একজন খুব ভালো সারেঙ্গি বাদক, ভারতবর্ষের সেরা সারেঙ্গি বাদকের মধ্যে তিনি একজন ছিলেন। আর রাধাবল্লভ যে মন্দিরের যে কীর্তন সম্প্রদায়, সেই কীর্তন সম্প্রদায়ের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, প্রত্যেক দিন তার এখানে কীর্তন হতো। সেই মন্দিরেতে আবার গীতা পাঠের সকালে আয়োজন হতো, সেই গীতা পাঠের আয়োজনের আসরেতে যিনি পরিচালনা করতেন তিনি আমাদের শ্রী ঠাকুরের পিতা হরিভূষণের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার নাম ছিল অজিত চক্রবর্তী। তো এই অজিতবাবু এই গীতা পাঠের আলোচনা সভাটাকে পরিচালনা করতেন, এবং তার মধ্যে অনেক মানুষই যোগদান করতেন, কীর্তন আনন্দ এই আনন্দ সবই হতো।
হওয়ার পরে অজিতবাবু সবাইকে বলতেন যে এখন তো গীতা পাঠ যখন হয়েছে, আমরা জানি গীতার মাহাত্ম্যর মধ্যে আছে, যেখানে গীতা পাঠ শুরু হয় সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হন, সে যেখানেই হোক না কেন। তিনি কারণ নিজের মুখে তিনি বলছেন যে যেখানে গীতা পাঠ হয় আমি সেখানে উপস্থিত হই। তো এখন নিশ্চয়ই রাধাবল্লভ নিজে এখন গীতা পাঠের আসরে উপস্থিত হয়েছেন। তোমাদের যে যার কাছে যা প্রার্থনা আছে তোমরা করে নাও। তো সবাই কেউ বলতো তার বাড়ির অসুবিধের কথা, তার পরিবারের অসুবিধার কথা, কিন্তু আমরা পিতা হরিভূষণ মুখোপাধ্যায়ের মুখে আমরা প্রত্যেক দিন একই প্রার্থনা শুনেছি, হে রাধাবল্লভ তুমি আমার ছেলে হয়ে জন্ম। আচ্ছা, এর মধ্যে একটা বলার কথা হচ্ছে, যদিও মুখার্জিরা একটা বিশাল বংশের মানুষ, এই ইছাপুরে যে গানসেল ফ্যাক্টরিটা আছে সেই গানসেল ফ্যাক্টরিটা তাদের জমিদারির উপরে ব্রিটিশ সরকার অধিগ্রহণ করেছিলেন। পূর্ণচন্দ্র চক্রবর্তী ছিলেন একজন ঠাকুরের পিতামহের বাবা, তিনি ছিলেন খুব বড় একজন সার্ভেয়ার ছিলেন। তাকে ব্রিটিশ গভর্নমেন্ট, মাইকেল ওডায়ারের নাম আমরা জানি, কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের যিনি ওই নেতা ছিলেন, সেই তো মাইকেল ওডায়ারের তিনি তার আদেশে তাকে ইন্দোরেতে একটা সার্ভের কাজে যেতে চেয়েছিল, মধ্যপ্রদেশের একটা সার্ভের কাজে, এবং ইন্দোরে তারা চলে যান পুরো পরিবারের সম্বন্ধে। এবং তারও আগে তাদের একটা জাহাজের ব্যবসা ছিল, যে আশ্বিনের ঝড়ে 14টা জাহাজ একসঙ্গে গঙ্গার মধ্যে তলিয়ে গিয়েছিল। তাদের অবস্থাটা একটুখানি খারাপ হয়েছিল বলে পূর্ণচন্দ্রকে বাধ্য হতে হয়েছিল যে তারা ইন্দোরের সার্ভেটা গ্রহণ করার জন্য। তো এবং ইন্দোরে গিয়েছিলেন। আমরা যে সাতনাতে যে জগদ্ধাত্রী মন্দির আছে ওটা মুখার্জিদের প্রতিষ্ঠিত, এই ঠাকুরের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। সাতনাতে এখনও যে জগদ্ধাত্রী মন্দির, আমরা গেছি ওখানে, এবং পূর্বপুরুষদের একজন বংশধরের সঙ্গে দেখা হয়েছে। ঠাকুরদের সে প্রাচীন বাড়িও এখন আছে, সেটাও আমাদের দেখা হয়েছে। তো যাই হোক, সেই ইন্দোরেতে যখন প্লেগের প্রাদুর্ভাব হয় তখন আবার ওনাদের ওখান থেকে আবার হাওড়াতে চলে আসতে হয়। রামকৃষ্ণপুরের একটা জায়গায় তারা ছিলেন, এবং তারপরে তার বিবাহ স্থির হয় এখানেতে শ্রীরামপুরের এই বাড়িতে। 3টে বিবাহ ছিল তার মধ্যে দুজন পত্নী মারা গিয়েছিলেন। এই তৃতীয় পত্নী হচ্ছেন আমাদের রাধাবল্লভ মন্দিরের পাশে একটি বাড়ির মধ্যে, সেখানেতে বিবাহ সূত্রে তিনি এসেছিলেন, মানে এই মুখার্জি পরিবার আবার শ্রীরামপুরের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তারপরেতে ইতিহাস যেমন তার নিজের জায়গায় যায়, কিন্তু হরিভূষণ মুখার্জিদের অবস্থা আর্থিক অবস্থা খুব দুর্বল হতে থাকে। মামার বাড়িতে আশ্রিত ছিল, কারণ তার কিছুদিন আগে ঋণগ্রস্ত হয়ে তাদের ওখানে যে একটা নস্যি কোম্পানির বাড়ি ছিল সেটা মুখার্জিদের ছিল। আমরা জেঠিমার কাছে তো অনেক গল্প শুনেছি ওই বাড়ির সম্বন্ধে। তো ওখান থেকে তাদের বিতাড়িত হয়েছিল, কারণ নিলাম করে দেওয়া ছিল, যদিও মিথ্যা নিলাম ছিল 5,000 টাকার একটা ঋণের জন্য, তবু তাদের সে আমরা দেখতে পাই যেন দেড়গ্রাম থেকে যেন বহিষ্কৃত হচ্ছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি এসে কামারপুকুরে বাস করছেন। সেই রকমই যারা তখন ওখান থেকে বহিষ্কৃত হয়ে যখন মামার বাড়িতে হরিভূষণ মুখার্জির বাবা এসে, রাজেন্দ্রলাল মুখার্জি যখন এসে উপস্থিত হচ্ছেন, তখন সেই যেন রাধাবল্লভ স্বপ্ন দিয়ে এই পুতুল নাচের জমিটা তাদের বাড়ির জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই যে এখন ঠাকুরের যে পিতৃপুরুষের বাড়িতে আছে, রাধাবল্লভের ওখানে রাসের সময় এবং ঝুলনের সময় পুতুল নাচের আসর বসত। সেই পুতুল নাচের আসরের জমিটা রাধাবল্লভ স্বপ্নাদেশ দিয়ে তখনকার যে প্রধান সেবাই ছিলেন তাকে ব্যবস্থা করে দিয়েছিলেন। তো তারপর থেকে হরিভূষণ মুখার্জির মধ্যে একটা আমরা ইনস্যানিটি বলতে পারি, পাগলামি বলতে পারি, তার মধ্যে হতো তুমি রাধাবল্লভ তুমি আমার ছেলে হয়ে জন্ম। আর প্র্যাকটিক্যালি আমাদের ঠাকুরের সঙ্গে আর বড়দার, মেজদার, শেষদার বয়সের তফাৎ অনেক, কারণ ঠাকুর যখন হয়েছেন তারা সবাই পূর্ণ যুবক। একটা অনেক দিন পরে আমাদের ঠাকুরের জন্ম হয়েছে, সেও এরকম ঘটনাও শুনেছি হরিভূষণ মুখোপাধ্যায় সম্বন্ধে। পিতৃ আলোচনা করা তো সবসময় একটা বিরাট সৌভাগ্যের বিষয়। আমার ঠাকুরের মুখে শোনা ঘটনা, ঠাকুরের মায়ের কাছেও শোনা ঘটনা, যে একদিন কীর্তন শেষে রাধাবল্লভ মন্দির থেকে আসছেন, আর অন্ধকার রাস্তা, এখন তো অনেক আলো হয়েছে শ্রীরামপুরের মধ্যে, তখন আমরাও দেখেছি ছোটোবেলায় যে শ্রীরামপুরের রাস্তা কত অন্ধকার থাকতো। নর্দমা কাঁচা ছিল, তার মধ্যে পড়ে গেছেন, একটু ডিপ নর্দমা ছিল ঠাকুরবাড়ি স্ট্রিটে, পড়ে গেছেন, কি উঠতে পারছেন না, কিন্তু তিনি বলছেন না, লোককে ডাকছেন না, কিন্তু ওই সময় বলছেন রাধাবল্লভ তোমার ইচ্ছা হলে তুমি এখান থেকে উদ্ধার করবে, নাহলে আমি এখানেই মারা যাবো। তার কোনো লোক এসছে, তখন দেখেছে কেউ বোধহয় ভেতরে পড়ে আছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে হরিভূষণ মুখোপাধ্যায় গায়ের রং ছিল কুচকুচে কালো,
মানে যখন তিনি বিবাহ করতে গেছেন, ঠাকুরের বিবাহ হয়েছিল ঠাকুরের মায়ের বাড়ি হচ্ছে বলুহাটি গ্রাম, হাওড়ায়। এবং আমরা জানি ওই যে সন্ন্যাসী রাজা যে সিনেমাটা হয়েছিল, তার ঠাকুরের মায়ের তারা পিসিমার সঙ্গে ওই বিবাহ হয়েছিল সন্ন্যাসী রাজা, ভাওয়ালের যিনি সন্ন্যাসী ছিলেন। তো তাদের ওই বংশটাও, গাঙ্গুলিদের অমূল্যধন গাঙ্গুলির ফ্যামিলিটাও একটা বিরাট ফ্যামিলি ছিল। তো ঠাকুরের বাবা যখন বিয়ে করতে গেছেন তখন গ্রামের লোক বলেছিল রাধাবল্লভ ঘাটের কোনো মানে অশরীরী আত্মা বা ভূত উঠে এসছে বিয়ে করার জন্য, এতই তার রং কালো ছিল। তো সেই অন্ধকারের মধ্যে যাই হোক, রাধাবল্লভী কাউকে রেস্কিউ করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন এবং তিনি তাকে তুলেছিলেন, এরকম ঘটনা। কিন্তু তখন সাহায্য, তিনি অযাচী ব্রাহ্মণ ছিলেন, সাহায্য কোনো দিন চাননি, নিজের শরীরের জন্যেও না আর নিজের সংসার চালানোর জন্যেও না। এমনকি রাধাবল্লভের কাছে গীতা পাঠের আশ্রয় সেই একই প্রার্থনা করতেন, তুমি আমার ছেলে জন্ম, টাকা করিলে আমার দরকার নেই, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, তো শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, যিনি আমার অনন্য স্মরণ হয়ে একবার শরণাগত হয়েছেন, তাকে এখানে আসতেই হবে। আমরা দেখতে পাচ্ছি হরিভূষণ মুখার্জির প্রার্থনা যেন স্বীকৃত হয়েছিল। আমাদের গুরুদেবের যে প্রণাম মন্ত্র আছে, রাধাবল্লভ ভাবোদয়ম, রাধাবল্লভের ভাব থেকে তার উৎপত্তি হয়েছে। তো পরবর্তীকালে তখন খুব বয়সকালে যখন ঠাকুরের মার সন্তান সম্ভবা হলেন, তখন সবাই একটুখানি হাসাহাসি করেছিলেন। কিন্তু কয়েকদিন পর থেকেই যখন দেখা যাচ্ছে রাধাবল্লভের ঘাট থেকে প্রাতঃকালে সূর্য ওঠার আগে, সত্যি কথা গো, কোনো এর মধ্যে মিথ্যা কথা নাই, আমি এই সমস্ত তথ্যগুলো ওইখানকার লোকেদের সঙ্গে কথা বলে প্রাচীন লোকেদের কথা থেকে সংগ্রহ করেছি। ওই ঘাট থেকে অনেক সন্ন্যাসী, পুরোহিত, ব্রাহ্মণ উঠে আসতেন এবং প্রাতঃকালে এসে ঠাকুরের মাকে পুজো করে যেতেন। ঠাকুরের মায়ের একটা শখ ছিল, তার বাড়িতে খাটের তলায় ছাগল, মুরগি, হাঁস সব ভর্তি থাকতো এবং তাদের ওই নাদিতে সারা ঘর ভর্তি থাকতো। আর তার ওপর দিয়েই গঙ্গা জল পড়তো, আর মা বিরক্ত হতেন, বলছে সকাল থেকে দেখো দেখিনি কী কীর্তি, সব এসে আমাকে পুজো করবে, আর কাদাতে, জলের কাদাতে সব ভর্তি হয়ে থাকতো। ঠাকুরের মায়ের আর একটা ব্যাপার ছিল, তিনি পশু পাখির কথা বুঝতে পারতেন। মানে কানে কানে এসে কেউ যদি আসছে, রানী বলে একটা ছাগল ছিল, আমরা দেখেছি, এটা দীপুর বাবাইয়ের কাছে আমরা শুনেছি। ঠাকুরের তিনি অনেক দিন সঙ্গ করেছেন, তো তার কাছে শুনেছি যে ঠাকুর আসছেন আর রানী এসে, ঠাকুরের মা রান্না করছেন, রানী এসে ঠাকুরের মায়ের কানে কানে কিছু গুপ 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 করে বলে গেল, বলছে এই দেখো মানা, ঠাকুরকে মানা বলতে দেন, মানা আসছে। ছাগলের কথা তিনি বুঝতে, আমার নিজের চোখে দেখা কাক পায়রার এই বাড়িতে তিনি কথা বলছেন, কাকগুলো তার কথা শুনছে, সবাই নিচে নিভে যা, তারা ছাদ থেকে নিচে চলে আসছে আম খাওয়ার জন্য, এরকম সব ব্যাপারগুলো আমরা দেখেছি। তো পশু পাখির কথা তার একটা শুনতে বুঝতে পারতেন। তবে কিছুদিন পরে আর দেখা যাচ্ছে যে যখন সন্তানের জন্ম যেদিন নিকটস্থ হয়েছে, অলৌকিক ঘটনা, আমাকে গোলকবাবু অনেকবার বলেছিলেন যে ঠাকুরের জীবনের অলৌকিক কথা আলোচনা করবে না, কিন্তু আমি দেখলাম যে সবাই সবার গুরু সম্বন্ধে অলৌকিক আলোচনা করে, যেগুলো আমরা প্রত্যক্ষ করেছি, কেন বলবো না? হয়তো আপনাদের বিশ্বাস না হতে পারে, তুমি বিশ্বাস না করতে পারো, তাতে আমার কিছু এসে যায়। যদি হরি পূজিত তত কিম, যদি হরি না পূজিত তত কিম। হরির বয়ে গেল, যে ঘটনা সত্য সেই ঘটনা আজকে আমি আজকে রাখতে যাচ্ছি। যেদিন ঠাকুরের জন্ম হবে 4 ফেব্রুয়ারি 1950 সাল, একটা ভারতবর্ষের ইতিহাসের সন্ধিক্ষণ তখন 1950 সাল, একদম মাঝামাঝি জায়গা, সবেমাত্র ভারত স্বাধীন হয়েছে, ব্রিটিশ সরকারের অধীনে তার পিতা চাকরি করে। তো আর এদিকে সংসার চলে না, 500 টাকা বোধহয় 2 মাস না 3 মাস অন্তর অন্তর 500 টাকা মাইনে পান। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে রাধাবল্লভের করুণা হলো, একে ইনার ঘরেতে আমি সন্তান হয়ে জন্মাই। তো আমরা কীরকম ঘটনাটা দেখছি, পিতার মুখে শোনা ঘটনা, সেটা হচ্ছে যে রাত্রিবেলা তখন সেই দিন বাড়িতে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, তো ধাইয়ের কাছে গেছে, ধাই সেদিন বাড়িতে নাই। তো কি করা যাবে, আজকের দিনটা কেটে যাক, কালকে সকাল যদি হয় তাহলে ধাই ফিরে আসবে, ঠিক আছে। রাত্রিবেলা আগে তো সব যেখানে প্রসব হতো সে একটা প্রসূতি ঘর আলাদা বা আঁতুর ঘর যেটাকে বলা হয়, সেরকম একটা ব্যবস্থা থাকতো। এখন শেষদার যে ঘরটা আমরা সকালে আজকে দেখেছি, ওই ঘরটা তখন আঁতুর ঘরের মতন ব্যবস্থা হয়েছিল, প্রসূতি ঘর ছিল। ঠাকুরের মা ওখানে আসেন, আর উনার মায়ের কথা যা উনার মুখে শোনা, যে একটা সময় আমার যেন খুব যন্ত্রণা হচ্ছে, তো ভাবছি সবাইকে ডাকলাম, কিন্তু কেউ ওঠেনি, সবাই ঘুমিয়ে পড়েছে, সব পুরো বাড়ির যেন কাল ঘুম লেগেছে। সেই সময় দেখছি আমার সামনে মেঝেটা ফেটে যাচ্ছে
এবং মেঝেটা ফেটে গিয়ে তিনি দেখছেন যে একটা পদ্মফুল সেই মেঝে ফাটার মধ্যে থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, এবং তারপরেই তিনি দেখছেন তার সন্তান প্রসব হয়ে গেছে এবং এই পদ্ম ফুলের মধ্যে আছে। কখন সন্তান প্রসব হলো তার জ্ঞান নেই। আচ্ছা, এরপরে তিনি দেখছেন পদ্ম ফুলটা আস্তে আস্তে নেমে যাচ্ছে সন্তানটাকে নিয়ে, এবং তখন তিনি চিৎকার করে ডেকেছেন। ঠাকুরের বাবা শুনতে পেয়েছেন, তার ঘুম ভেঙে গেছে, তিনি দৌড়ে এসেছেন। তিনি এসে সেই পদ্মের শেষ অংশটা দেখেছেন এবং তিনি গিয়ে সন্তানকে ধরেছেন। সেই মেঝের গর্ত 20-25 বছর ধরেও লংজিভিটি ছিল, তাকে অনেক সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, মাটি দিয়ে বন্ধ করা যায়নি। তারপরে ঠাকুরের যখন ভাইদের মধ্যে জমি ভাগাভাগি হলো, ওই ঠাকুরের শেষদা ওইখানেতে নিচে ঘর বানালেন, তখন ওর ওপর দিয়ে ঢালাই করে ফ্লোর করে দিলেন। তো যাই হোক, ওই জায়গাটা নেওয়ার আমাদের অনেক ইচ্ছা ছিল, চেষ্টাও করেছিলাম, কিন্তু আমরা পাইনি। ওখানে ঠাকুরের জন্মস্থান আমরা রক্ষা করতে পারিনি, সেটা আমাদের একটা দুঃখজনক পরিস্থিতি। যাই হোক, তো ওইখানেতে ঠাকুর এরকমভাবে একটা অলৌকিকভাবেতে জন্ম হয়েছিল। তারপরেতে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর যখন বড় হচ্ছেন, তখন একটু সামান্য তার মধ্যে আমরা ঈশ্বরীয় ভাব দেখছি। দুষ্টামি বেশি, নর্দমার মধ্যে দিয়ে বসে থাকা, বিধবাদের গঙ্গায় স্নান করছে তাদের শাড়ি চুরি করে নেওয়া, যতক্ষণ না প্রসাদ দিচ্ছে তাদের শাড়ি পাড়ি না দেওয়া, দুষ্টামি খুব বেশি ছিল। একটা পুরো গ্যাং ছিল তার মধ্যে। ঠাকুরের বন্ধুদের সঙ্গে আমার সব কথা হয়েছে, রামদা তার মধ্যে বিশেষ। এবং কেউ পায়খানা করছে, জলকলের ওপর বসে তাকে পেছন থেকে ইঁট মারা, ফেলে দেওয়া জলের মধ্যে, এইসবগুলো তো একদম স্বাভাবিক দুষ্টামিগুলো ছিলই। তার মধ্যে ফল চুরি করা, করা, সেগুলোও যেমন ছিল। সেকেন্ড পার্টটা দেখা যেত যখন বন্ধুবান্ধবরা চলে যেত, তখন রাধা বলে একটা ছোট্ট বালতি করে জল নিয়ে রাধাবল্লভ মন্দিরটাকে ধুয়ে পরিষ্কার করা, মদনমোহন মন্দিরটাকে ধুয়ে পরিষ্কার করা, ওইটুকুন বাচ্চা সে করে যেত। ক্লাস 4 অবধি স্কুল করেছিলেন বল্লভপুর হাই স্কুলে। তারপরেতে স্কুলে পড়া ছেড়ে দিলেন, কারণ স্কুলেতে তিনি ফার্স্ট হচ্ছেন আর বাকিরা কান্নাকাটি করছে দেখে সেই জন্য পড়া ছেড়ে দিলেন। আমার জন্য আরেকজন দুঃখ পাবে, পড়াই ছেড়ে দিলেন। তারপর বললেন যে কর্তামশাই, শ্রীরামকৃষ্ণদেবকে উনি কর্তামশাই বলতেন, যদিও শ্রীরামকৃষ্ণদেব কর্তা গুরু এইসব পছন্দ করতেন, কিন্তু আমরা ঠাকুরের মুখে কর্তামশাই চিরকাল শুনে এসেছি। তো কর্তামশাই বলেছেন যে পুঁথিগত বিদ্যার দরকার নেই, তাহলে আমিও পড়াশোনা করব না। তো ওই পড়াশোনাও ছেড়ে দিলেন। এবং যদিও বাড়িতে তারপর মাস্টার ডেকে অনেক চেষ্টা করা হয়েছিল পড়াশোনা করা, কিন্তু যে বিদ্যার সম্ভার নিয়ে তিনি এসেছেন, সেই বিদ্যার জন্য পুঁথিগত বিদ্যার তো খুব দরকার নেই। ভেতরে ডিভিনিটি, স্বামীজি বলছেন, জাগ্রত আপনি হয়, আর অবতার পুরুষের কথা তো আলাদাই। তারপরেতে আস্তে আস্তে ওনার যখন প্রায় 7 বছর বয়স, তখন কালীঘাটে নিয়ে গিয়ে তার উপনয়ন হচ্ছে। যে নাপিত তাকে ন্যাড়া করেছিল, আমরা বাবার মুখে শুনেছি, তার মধ্যেও কিছু দর্শন হয়েছিল। এর বড় দর্শন হয়েছিল এলাহাবাদের কুম্ভতে। 76 সালে যখন এলাহাবাদের কুম্ভতে তিনি গিয়েছিলেন, সেখানে যখন মুন্ডন করছিলেন, সেই নাপিত অর্ধেকটা কামিয়ে আর কামাতে চায়নি, কারণ সে দেখেছিল মাথার মধ্যে আগুন জ্বলছে। সে তো দৌড়েতে এই ঘটনার সময় আমি ছিলাম না, কিন্তু পরবর্তীকালে শ্রী ঠাকুরের যখন বাইপাস সার্জারি হচ্ছে, আমি ছিলাম পিয়ারলেস হসপিটালেতে। সেখানে দেখেছি ডক্টর মূর্তি অ্যানাস্থেসিস ছিলেন, তিনি বেরিয়ে এসে বলছেন, পলাশ প্লিজ কাম ইন, ভেতরে এসো, তোমার গুরুদেবকে কেমন দেখাচ্ছে। আমি গিয়ে দেখছি ঠাকুরকে অ্যানাস্থেসিয়া করা হয়েছে, ঠাকুরের শরীরে জ্ঞান নেই, কিন্তু পুরো শরীরটা যেমন ফসফরাস জলে, যেমন জোনাকি পোকার জলে, সেরকম আমি নিজের চোখে দেখেছি তার শরীরটা পুরো লুমিনেটেড হয়ে আছে। আমাকে বলা ছিল কতগুলো মন্ত্র, কতগুলো কীর্তন, কতগুলো গান। তো সেই মন্ত্র যিনি অপারেশন করছিলেন ডক্টর কৃষ্ণা বরদারাজন, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, আমার সুবিধেই হয়েছিল। তাকে বললাম যে এরকম কোনো গান এখন পাওয়া যাবে? বললেন হ্যাঁ, আমার কাছে ক্যাসেট আছে। তো এবং ওই গান, বিশেষ একটি গান চালানোর পরে এবং বিশেষ কয়েকটি মন্ত্র পাঠ করার পরে আস্তে আস্তে তিনি যেন জগতের মধ্যে ফিরে আসলেন, ওই উজ্জ্বল ভাবটা চলে গেল। তো এই 3টে ক্ষেত্রে আমি দেখেছি, 7 বছর বয়সে উপনয়নের পরে 9 বছর বয়সে তারা গঙ্গায় যখন স্নান করছেন, সেই সময় এক জটাজুটোধারী সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমি তোমাকে দীক্ষা দেবো। ওই যে দীক্ষা মানে কি, আমি তো জানি না দীক্ষা মানে। বলে তোমাকে কিছু বলতে হবে না, মা অন্নপূর্ণা তিনি ছিলেন শ্রীমৎ স্বামী হরদত্তাত্রেয় আনন্দগিরিজি মহারাজ, তিনি ওই কাশীর অন্নপূর্ণা মায়ের মন্দিরে তিনি সেবায় ছিলেন, মহান্ত ছিলেন সেই সময়। তো তিনি এসেছিলেন মায়ের আদেশে, যে গঙ্গার ধারে এরকম আছেন, তাকে তোমাকে দীক্ষা দিতে হবে। এই অনেক 4-5 দিন হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে এই প্রার্থিত শিষ্যকে তিনি দেখতে পেয়েছিলেন এবং তারপরে তাকে দীক্ষা দিয়েছিলেন। কিন্তু এই
বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরের যখন দীক্ষা হলো তারপর থেকে আর তার মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখছি, একদম মানে সাংঘাতিক একটা চেঞ্জ। বল্লভপুর শ্মশানে বসে যেমন গুরু নির্দিষ্টিত জপ ধ্যান করা, এই করা, সমস্ত করা। 1 বছর পরে যখন গুরুদেব ফিরছেন, তিনি দেখে বলছেন, রে বাবাই কী আধারকে আমাকে দীক্ষা দেওয়ানো হয়েছে, মানে সে তো সময়ের আগে আগে চলে যাচ্ছে, এত তার মধ্যে তার। তো 12-13 বছর বয়স যখন, তখন আর একটা মজার কথা এই সময় বলে উল্লেখ করতে পারি যে মদনমোহন মন্দিরে যখন পুরোহিতদের বা রাধাবল্লভ মন্দিরে যখন পুরোহিতদের কারোর অশৌচান্তি হতো, তখন পূজার দায়িত্ব এই বালক অশোকের ওপর পড়তো এবং তিনি পূজা করতেন। এই একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, যদিও এটা বিস্তৃত হয়ে যাচ্ছে। এত কথা একটু আগে সবাই বলছিল যে মহাভারতের মতন তার কথা, কি বলি আর কি বলে, যে লিঙ্কটা আসছে সেইটাই বলবার চেষ্টা করছি। আর মদনমোহনের মন্দিরের একটা ঘটনা বললে ঠাকুরের কথা কিছুটা বোধহয় বাক্য পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। সেটা হচ্ছে মদনমোহন মন্দিরে একবার এখন ওদের পারিবারিক অশৌচ হয়েছে, তো ওরা বলছে ঠাকুরের নাম করেই, তার খুব আদরের ছিল, তো যে অশোক তোমাকে কদিন 10-11 দিন পুজো করে দিতে হবে। ঠিক আছে, স্বীকৃত হয়েছে। তো এর মধ্যে কোনো একজন ধনী মানুষ কলকাতার থেকে এসছেন এবং তিনি ওই দ্বাদশ কৃষ্ণের সেবার ব্যবস্থা করেছেন। তার মধ্যে ধুতি আছে, উত্তরী আছে, পৈতে আছে, একটা পেতলের থালা আছে, তার মধ্যে ফল আছে, নানা রকম জিনিস আছে এবং 101 টাকা করে দক্ষিণা আছে। তো দ্বাদশ ব্রাহ্মণকে দ্বাদশ কৃষ্ণের তারা দান দেবে। তো এরা যখন বাড়ির মালিকরা জানতে পেরেছে, তখন আর একে কিছু জানায়নি। সেই দিন সে পুজো করে চলে এসছে, ওরাই আবার নিজেরাই সেই অশৌচ অবস্থাতেই বোধহয় কিছু করেছেন বা কাউকে দিয়ে নিবেদন করিয়েছে, করে ওই 12টি সরাই তারা নিজেরা নিয়েছেন। যেহেতু মন্দিরের তারা মালিক, তাদের প্রাপ্য তারা নিয়েছেন। এই বিকেলবেলা শয়ন থেকে তুলে মদনমোহনকে সেবা দিয়ে শীতল টিতল করে চলে এসছে। পরদিন সকালবেলা যখন ভোরবেলা মন্দির খুলতে গেছে, সেই দিন ওদের অশৌচান্ত হয়ে গেছে। তার আগের দিন বোধহয় অশৌচান্ত হয়ে গেছে, সেই দিন থেকে তারা পূজা করবে, এগিয়ে মঙ্গল আরতি করে চলে আসবে, তারপর ওরা আবার বাড়ির লোকেরা পূজা করবেন। সেই দিনকে গেছে, মঙ্গল আরতির সময় যখন দরজা খুলছে, তখন সবাই মিলে একসঙ্গে 2-3 জন মিলে বাড়ির যারা পুরুষ ছিলেন তারা সবাই মিলে ঘরে ঢুকছেন। আর এগিয়ে শ্রীকৃষ্ণ ভগবান যে আমাদের মদনমোহন আছেন, তাকে হাততালি দিয়ে যখন ঘুম থেকে জাগরুক করছেন, কৃষ্ণকে তুলেছেন, তারপর রাধিকা রানীকে যখন তুলতে যাবে, দেখছে রাধিকা রানীর আঁচলের তলায় ওই যেমন জিনিস কালকে ওরা নিয়ে এসেছিল ওই ধনী মানুষরা, পুরো একটা ওই রকম ছড়া ধুতি উত্তরীয়, সে 13 নম্বর একটা রাধিকা রানী তৈরি করেছেন, কারণ তার প্রিয় অশোককে এটা দেওয়া হয়নি বলে। ওরা 12টাই নিজেরা নিয়ে নিয়েছিল, 13 নম্বর এটা ভগবান নিজে তৈরি করে রাধিকা রানীর আঁচলের তলায় রেখেছিলেন। এটা আশ্চর্য ঘটনা। এটা আমি মদনমোহন মন্দিরের যে এখন যারা বর্তমান সেবায়িত আছে তাদের মুখে এই ঘটনাটার পরিপুষ্ট পেয়েছি। আর বিশেষ করে পেয়েছি ঠাকুরের শেষদার যে স্ত্রী ছিলেন, তার ভাই, ছোট ভাইয়ের কাছে আমি এই গল্পগুলো অনেক সংগ্রহ করতে পেরেছি। তো এই একটা বিশেষ ঘটনা, মদনমোহন এবং রাধাবল্লভ যে ঠাকুরকে কতটাই করে। আমি দেখেছি ঠাকুরের মা যখন গর্ভবতী ছিলেন, রাধাবল্লভ আদেশ দিতেন, আজকে ওর বাড়িতে আমার ভোগটা পুরো পৌঁছে দিয়েছে। জগন্নাথ মন্দিরে সেম কথা হতো, বা বলতো আমি ওদের বাড়ির ওই পোস্তর বড়া আজকে খাবো, ওকে রান্না ওই অবস্থাতে রান্না করে দাও। এইরকম একটা বিশেষ ব্যাপার তাদের মধ্যে আমরা দেখেছি। রাধাবল্লভ আর জগন্নাথদেব কীরকমভাবে তাকে আগলে এখনও অবধি শেষ অবধি তাকে রেখেছেন, এখনও অবধি রেখেছেন। আমরা রাধাবল্লভ জগন্নাথ আর ঠাকুরের মধ্যে কোনো দুই ভাব দেখতে পাই না। শ্রীরামকৃষ্ণ সঙ্গে আমার ঠাকুরের আমি দুই ভাব দেখতে না। কারণ অনেকে বলেন যে শ্রীরামকৃষ্ণ একটাই অবতার, তারা বললাম হ্যাঁ ঠিক আছে, আমি পৃথিবীতে দুটো মানুষের ফিজিক্যাল একটা অ্যাসপেক্ট লক্ষ্য করি। কি যে শ্রীরামকৃষ্ণদেবের একটা বিশাল বৈশিষ্ট্য ছিল। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাখাল মহারাজ বা ঠাকুরের মানসপুত্র, তিনি বলছেন প্রথম স্ট্যাচুটা বেলুড়ে যখন তৈরি হয়েছিল এরকম আমাদের ঠাকুর বসতেন না। যিনি স্ট্যাচু তৈরি করেছেন বলছেন অ্যানাটমিক্যালি এটা ঠিক, বললেন আমাদের ঠাকুর অ্যানাটমির বাইরে ছিলেন। দেখো দেখিনি চোখের তলায়, কার চোখের তলায় কান আছে? আমাদের শ্রীরামকৃষ্ণের চোখের তলায় কান আছে। আমিও বলতে পারি আমার গুরুদেবের কিন্তু কান, পৃথিবীতে দুটো মানুষই আছেন বোধহয় যার কথা আমরা পাই, যার চোখের রেখার তলায় কান। আমার গুরুদেবেরও তাই আছে। তো বায়োলজিক্যালি বলুন, ফিজিক্যালি বলুন, আর স্পিরিচুয়াল বলুন, আমরা তো মিল পাই।
তো চেষ্টা করি শ্রীরামকৃষ্ণকে আমরা আমার গুরুর মধ্যে দেখতে। আমরা প্রণাম মন্ত্রে বলি শ্রীরামকৃষ্ণ সারদা স্বরূপম। তো ঠাকুরের এই সামান্য কথা একটুখানি যা মনে পড়লো আজ বললাম। তো যখন তার সঙ্গে তার সিদ্ধি লাভ হচ্ছে বা তিনি যখন দর্শন করছেন, তখন তাকে তার সামনে এসে জগদ্ধাত্রী রূপে, জগদ্ধাত্রী ছিলেন তো আমাদের মুখার্জি পরিবারের ইষ্ট, তো জগদ্ধাত্রী রূপে তিনি দেখা দিচ্ছেন, বলছে তুমি এই রূপে আমায় পুজো করো। ছোট্ট ঘটনা। তারপর আমার একটু এক্সপিরিয়েন্স বলে আজকে শেষ করব। কী করে তারামা এসলো তার মধ্যে কথা হয়ে যায়। কদিন ধরে আপনাদের প্রশ্নও ছিল যে তারামার এরকম মূর্তিটা কেন কীরমভাবে হলো, সেটাও একটা একসঙ্গে উত্তর হয়ে যাবে। তো জগদ্ধাত্রী রূপে তিনি দেখা দিলেন। তো বলছেন বালকের বয়স কত, 12-13 বছর, তখন ঈশ্বর দর্শন হচ্ছে প্রত্যক্ষভাবে। তো ঠাকুর মজা করে বলতেন আমাকে খুব সুন্দর করে, আমাদের সবাইকেই বলেছেন, আমাকেও বলেছেন একই কথা, যে মা জগদ্ধাত্রী দিকে বললাম এত কঠিন পুজো আমি করতে পারবো না, সারাদিন উপোস করে থাকতে হবে, আমি না খেয়ে থাকতে পারবো না। তো জগদ্ধাত্রী রূপে তিনি বললেন, তখন জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রী দুর্গা রূপে পরিণত হয়ে যাচ্ছেন, 10 হাতী দুর্গা। বলছেন না 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 না, এ তো অনেক খরচের পূজা, এও আমি নিত্য করতে পারবো না, এ তো রাজাদের পূজা আমি করতে পারবো না। তখন মা ভবতারিণী রূপে তিনি পরিবর্তিত হচ্ছেন। আমাদের গুরুদেবের সবচেয়ে প্রিয় জায়গা। আমরা দেখি 6-7 বছর বয়সে, 8 বছর বয়সে তিনি বাড়ির থেকে পালিয়ে যাচ্ছেন, পালিয়ে গিয়ে ওই দক্ষিণেশ্বরে চলে যাচ্ছেন। আর ঠাকুরের বাবা বা বড়দা জানতেন যে ঠাকুর কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সে নিশ্চয়ই দক্ষিণেশ্বরে চলে গেছে, হয় 3 নম্বর বাস ধরে, নাহলে হাঁটতে হাঁটতে। 2-3 বার তো তাকে ওখানে গিয়ে পাওয়া গেছে। এবং সেই ভবতারিণী রূপে যখন তার দর্শন হলো, তখন বললেন হ্যাঁ আমার এটা তো প্রিয় মূর্তি, আমি না তোমাকে এখানেই আরাধনা করব। তখন মা ওই ভবতারিণী আস্তে আস্তে সোনালী মূর্তি, এই গোল্ডেন মূর্তি যে আমরা দেখতে পাই, তাতে পরিণত হয়ে বললেন আমি দেবী দাক্ষায়ণী এবং আমি মানস সরোবরে বাস করি, আমার কোনো মূর্তি নেই, আমার কোনো মূর্তি নেই, আমার এই মূর্তিতে তুমি পূজা করো। পূজার পদ্ধতি হবে উগ্রতারা পদ্ধতি, কিন্তু আমি বৈষ্ণবী, আমাকে কোনো দিন আমিষ ভোগ দেওয়া যাবে না। তো আমাদের এখানে আমিষ ভোগ দেওয়া হয় না। আমাদের আর একটা বিরাট ব্যাপার, আমাদের গুরুদেব আজন্ম নিরামিষাশী ছিলেন। তার মুখ দিয়ে তার দাদারা প্রচণ্ড মাংসাশী ছিলেন, এবং এক একজন দাদারা তো গোটা পাঁটা খেয়ে ফেলতে পারতেন একসঙ্গে কেটে, কিন্তু ঠাকুরের মুখে যতবারই মাছ মাংস ডিম দেওয়া আছে তার জীবের ওপারে যায়নি। তন্ত্র মতে আমাদের পুজো হয়, কিন্তু তান্ত্রিক আচার যেগুলো হয়, সুরা টুরা এসব আমাদের এখানে দেওয়া হয় না, কারণ এগুলো আমাদের মায়ের নির্দেশেতেই বর্জিত। তো অনেকে এখানে আসেন, তারা যখন এসব পূজা পদ্ধতি শোনেন এবং তারা অনেক রকম আলোচনা করেন, শাস্ত্রীয় ব্যাখ্যা দেন, কিন্তু আমাদের কাছে এটাই কৌল আচার, এটাই তার নির্দেশ, সেরমভাবে পূজা আছেন। মা তো প্রত্যক্ষ বিরাজিত আছেন, যারা এখানে আসেন বা আমরা যারা থাকি তারা তো সবসময় বুঝতে পারি এত করুণাময়ী মা হয় না, যাকে আমাদের ঠাকুর জাগ্রতা করে গেছেন এবং চিরকাল তিনি এরমভাবেই বিরাজিতা থাকবেন তিনি বলে গেছেন। দেখা যাক তারপর কাল কি বলে। তো এইরকমভাবে আমাদের মা তারা দাক্ষায়ণী এরকমভাবেই তিনি এখানে আবির্ভূত হয়েছেন, এবং ওই ঠাকুরের যেখানে জন্মস্থান সেখানেতে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। তারপরেতে কিছুদিন বাদে ওখানে স্থান সংকুলন না হওয়ার জন্যে এইখানেতে তিনি স্থানান্তরিত হন। ঠাকুরের যখন প্রচার হয় সেটাও একটা আশ্চর্য এবং মজার ঘটনা। সেই দক্ষিণেশ্বরের ঘটনার মতোই একদিন ঠাকুর ওই যেখানে বসে পূজা করতেন বা জপ ধ্যান করতেন, সেখানে অনেকগুলো জবা গাছ ছিল। তো একটা জবা গাছে তিনি জবা ডাল ফুল তুলতে গিয়ে দেখছেন একই ডালের মধ্যে ওই লাল জবা সাদা জবা হয়ে আছেন। সেই সময় গঙ্গার ধার ওই ফেরিঘাটটা খুব প্রচলিত, আবার নতুন করে তৈরি হয়েছে ফেরিঘাটটা, আবার চালু হয়েছে বল্লভপুর ঘাটের। তো ওই ফেরি দিয়ে তখন ওই সিএসসিতে যারা চাকরি করতেন ওপারেতে যে পাওয়ার হাউস ছিল, তারা ওইখান থেকে ওই সকালবেলা পেরিয়ে আসেন। তার মধ্যে জয়দেব মুখার্জি বলে একজন ছিলেন, সিএসসির একজন কর্মচারী। তিনি দেখছেন একটা বাচ্চা ওইখানে দাঁড়িয়ে আছে, রোজই দেখে ওখানে বসে জব গাছের তলায়, বট গাছের একটা ছোট্ট বট গাছ ছিল তার তলায় বসে জব ধ্যান করে। আজকে দেখছে সে একটা গাছের সামনে হাঁ করে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে দেখছেন যে একই ডালের মধ্যে একটা সাদা জবা একটা লাল জবা হয়ে আছে। উনি শ্রীরামকৃষ্ণ ভক্ত ছিলেন, এবং দেখার পরে উনার মধ্যে সেই কথাই রয়েছে, দক্ষিণেশ্বরে সেই ঘটনার কথা মনে পড়েছে, এবং তিনি আশ্চর্য হয়ে তো ওখানেতেই ওই ছেলেটির কাছে বসে গেছে। ছেলেটি কিছু বলতে চায় না, প্রচণ্ড লাজুক, কারোর সঙ্গে কথা বলতে চায় না। তাই এসে রোজই একবার অফিস যাওয়ার সময়, অফিস থেকে ফেরার সময় বসে থাকে, তারপর তার বন্ধুবান্ধবদের বলে, তারা এসে বসে থাকে। তারপর আস্তে আস্তে তার
প্রকাশ হলো। প্রথম প্রকাশ বলে আজকে আমি ঠাকুরের কথা শেষ করব, পরবর্তীকালে আবার সুযোগ পাওয়া যায় যদি সে দ্বিতীয় প্রকাশ তৃতীয় প্রকাশ বলা যায়। প্রথম প্রকাশ হলো যে এই তো জয়দেব মুখার্জির কাছে এরমভাবে প্রকাশিত হলো, এবং তারপরে তার কাছে যারা আসতে আরম্ভ করলো মেনলি সিএসসির লোক ছিল, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের মানুষরা। তো তারা আসতেন, কিন্তু তাদের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যেটা ওই নাগ ফ্যামিলি, ওনাদের ওই শ্রীরামপুর ডিস্টিলারি আছে যাদের, ওনাদের একজন খুব বড় ধনী মানুষ, তিনি আবার খুব ঈশ্বর বিশ্বাসী ছিলেন। রাধাবল্লভ মন্দিরে খুব যাতায়াত করতেন, ইনি কীর্তন সারেঙ্গি বাজা হরিভূষণ মুখার্জিকেও তিনি চিনতেন। তো তিনি যখন এই ঘটনা শুনলেন জয়দেববাবুর কাছে, বলে তার একটু দেখার ইচ্ছে হলো, এবং দেখে তিনি প্রথম তার অনুভূতি, তার জীবনের প্রথম অনুভূতি হচ্ছে যে আমি যেন স্বয়ং ভগবানকে দর্শন করছি, এবং তিনি তার বাড়িতে তাকে নিয়ে যেতে চাইলেন। এটা হচ্ছে বাবার সঙ্গে ছেলের সঙ্গে যাবে। কি কবে যাবে না, তাদের বাড়িতে সত্যনারায়ণ সিং নিহত। সত্যনারায়ণের একটা ওনার বাড়িরও একটা অলৌকিক ব্যাপার ছিল যে নারায়ণ আগের থেকে দর্শন দিয়ে বলতেন কার ঘরেতে নারায়ণ কোনো বেদিতে বা কোনো পূজার জায়গায় সত্যনারায়ণ হতো না, কারুর পার্সোনাল অনেকগুলো ঘর ছিল বড় লোকদের বাড়িতে, যেমন আর প্রত্যেকের জন্য এক একটা ঘর, কারুর ঘরেতে সেই বাড়িতে সেই সময় ওই বাড়ির মেয়ের সন্তান সম্ভবা ছিল, ওই বাড়িতে ছিল, তার যে ঘরে ছিল সেই ঘরের চৌকাটে নারায়ণ দর্শন দিয়ে বলেছেন ওখানে সত্যনারায়ণ। দর্শন মানে ওই স্বপ্নেতে দেখা দিতেন। তোর ওই ঘরের চৌকাটেতে সত্যনারায়ণ হচ্ছে। সেই দিন আবার এদের ওই সত্যনারায়ণের নিমন্ত্রণ হয়েছে, এরা বিকেলে গেছে বাবার সঙ্গে, বড়দা গেছেন, মেজদা গেছেন, শেষদা গেছেন। এই ঘটনা শেষদার মুখে আমার শোনা, ঠাকুরের মুখে তো পরবর্তীকালে পরিপুষ্টি পাই। তো ওইখানেতে তো ওরা সিন্নি টিন্নি খেয়েছেন, কিছু কথাবার্তা হয়েছে। এ তো লাজুক মুখে চাদর চাপা দিয়ে সারাদিন ছিল ঠাকুরের শেষদার কথায়, তো এত লাজুক, কার সঙ্গে কথাও বলতে পারে না, আমাদেরই কথা বলতে হয়। তো চলে এসছে পরদিন ভোরবেলাতে পুরো ফ্যামিলি ঠাকুরের বাড়িতে। কি ব্যাপার না, রাত্রিবেলা এই যার সন্তান সম্ভবা ছিলেন তিনি রাত্রিবেলা হঠাৎ দেখেন যে তার ওই যে নারায়ণের সিংহাসন রয়েছে, তো চৌকাটের কাছে যেখানে সত্যনারায়ণ হয়েছে, তার মধ্যে থেকে একটা সাদা মূর্তি, জাগ্রত অবস্থায় দেখেছেন, ঘুমের অবস্থায় নয়, দেখছেন একটা সাদা মূর্তি উঠেছে। এবং সেই মূর্তিটা আজকে বিকেলে যে ছেলেটি এসেছিল, যাকে সবাই রাধাবল্লভ করছিল, রামকৃষ্ণ করছিল, তাকে তিনি দর্শন করেছেন। এবং যখন সে তখন হে নারায়ণ বলে সে তখন যাকে ধরতে যাবে, তখন সে মিলিয়ে যায় এবং উনি ওই চৌকাটের মধ্যেই ওই নারায়ণের সামনেই অজ্ঞানে পড়ে থাকেন। রাত্রিবেলা কেউ বোধহয় বাথরুম করতে উঠেছেন, তখন তিনি দেখেছেন, দেখে তখন কি হয়েছে শুনেছে এই ভোরবেলাতেই, সেই জন্য সবাই ঠাকুরের কাছে। এই প্রথম প্রকাশ আমাদের ঠাকুরের যে হি ইজ সামথিং এলস, আমাদের মতন নয়। তিনি একটু, আমার ঠাকুর বলতেন অলৌকিক কিছু ঘটনা হয় না, তিনি বলতেন না লৌকিক। তিনি যেন না লৌকিক না মানুষ, এরকম একটা ব্যাপার। এই হলো ঠাকুরের আজকে সংক্ষিপ্ত প্রথম প্রকাশটা বলবার চেষ্টা করলাম। আর আমার সঙ্গে একটা ঘটনা বলে আমি আজকে সবার নিজের এক্সপিরিয়েন্সগুলো বলা ভালো। তো আমার সঙ্গে ঠাকুরের সম্পর্ক মানে কি বলবো, নিজের কথা না বলাই ভালো, সন্ন্যাসীর তো উচিত নয় গৃহী জীবনের কথা বলা। তো আমি ঠাকুরকে কিন্তু ঠাকুর হিসাবে কোনো দিন দেখিনি। যেমন টুকু বললো যে আমাদের সঙ্গে ঠাকুরের প্রত্যেকেই, আমাদের ইচ অ্যান্ড এভরিওয়ান, দীপু যদি আজকে থাকতো একই কথা, থাপা যেরকম বললো, বা যারা ছোটোগুলোও এসছে সেগুলো সেই একই কথা, যে আমাদের ঠাকুরের সঙ্গে গুরু হিসাবে কোনো সম্পর্ক ছিল না, ওই এলওভি পার্সনিফাইড। এই যে আমার কমলবাবু বললেন না তার ভালোবাসার টানে আসি, মন্টুবাবু বললেন তার ভালোবাসার টানে আসি, রবীন্দ্রবাবু বলছেন ভালোবাসার টানে আসি, পুরুতমশাই বলছেন ভালোবাসার টানে আসি, দীপঙ্কর বলছে দেখেনি তাও বলছে ভালোবাসার টানে আসি, কৃষ্ণু বলছে ভালোবাসার টানে আসি। অ্যাকচুয়ালি এলওভি পার্সনিফাইড, এত ভালোবাসার তিনি প্রকৃষ্ট রূপ এরকম কিছু আর হয় না, মানে কিছু হয় না। তো আমরা শিবপুরেতে ডিসেম্বর মাসের শেষ উইকে ঠাকুর যেতেন। আশুতোষ ঘোষ, ওনার বাড়িতে একটা কল্পতরু উৎসব হতো। ঠাকুর এখান থেকে 24শে ডিসেম্বর এখানে ক্রিসমাস ইভ করে তিনি 26শে ডিসেম্বর ওখানে চলে যেতেন, আর 3রা জানুয়ারি অবধি ওখানে থাকতেন। তো ঠাকুমা আসতেন, ঠাকুমার একটা কথা ছিল যে আমাকে বাপি আমার সঙ্গে থাকলে, আমার এসব ভালো লাগে না জানো তো, বলছে না বাপি থাকবে। তো আমার
আগের নাম যে বাবার বাড়িতে ওখানে বাপি বলে নাম ছিল, তো আমি ঠাকুমাকে নিয়ে আসতাম। আস্তে আস্তে দেখলাম এই ভদ্রলোক তো বেশ মজার মানুষ। মায়ের গুরুদেব ছিল। এখন শ্রীরামপুরে যখন যেতাম থাপাদের বাড়িতে, দীপুদের বাড়িতে আসা, ওখানে অ্যাট্রাকশান মেন ছিল ওদের বাড়িতে হাঁস ছিল, হাঁসের ডিমের অমলেট পাওয়া যেত ফার্স্ট থিং। দ্বিতীয় থিং হচ্ছে সবাই মিলে একসঙ্গে ডার্ক রুম খেলা যেত। আর ওইখানেতেই কাছাকাছি বাবার মামার বাড়ি ছিল, আমার ঠাকুমার বাড়ি ছিল শ্রীরামপুরে, তো বাবার মামার বাড়ি ছিল, সেখানেও প্রচুর মজা, আমার তো প্রচুর আদর। তো শ্রীরামপুরে আসার অ্যাট্রাকশান এটা ছিল। তো ওই তারামা অ্যাট্রাকশান ছিল না কোনো দিন, খেলাধুলোটা মেন অ্যাট্রাকশান ছিল। তারপরেতে শিবপুরেতে আশুর বাড়িতে মেন অ্যাট্রাকশান হলো এই ভদ্রলোকই তখন মেন অ্যাট্রাকশান হয়ে গেল। এই বলছে এই বেজপুকুরেতে চান করতে যাবো, আমার সঙ্গে যাবি? যাচ্ছি রোজ। আমিও উনি আমাকে সাঁতারের অনেক কায়দা শেখালেন, জলে কীভাবে ভাসতে হয় পুকুরেতে আমাকে শিখিয়েছিলেন। আমি জলে যে ভাসতে পারি ওনার জন্যে। আর বিকেলবেলায় যে সারাদিন ওনার সঙ্গে থাকতাম বলে বিকেলে একটা প্রাইজ পেতাম, কি না ওই অলকা সিনেমার পিছনে একটা নারায়ণী রেস্টুরেন্ট ছিল, তার থেকে একটা মোগলাই উনি রোজ খাওয়াতেন। আর এই প্রাইজের লোভে রোজই সারাদিন, মানে যতদিন উনি থাকতেন, তো আমাদের ওখানে থাকা এই হচ্ছে ঠাকুরের সঙ্গে মেন অ্যাট্রাকশান। এবং সেই কারণে শ্রীরামপুরেও যখন মাঝে মাঝে পালিয়ে আসা, কোন পেন দিতেন, কখনো 10 টাকার একটা নোট, 10 টাকা মানে একটা বিশাল ব্যাপার। তো লোকে বাড়িতে গেলে তখন 4 আনা 8 আনা আমাদের দুর্গাপূজায় হাতে পেতাম, আর 10 টাকা ঠাকুর দিচ্ছে তো মানে টাটা বিড়লার মতন অবস্থা, তখন 10 টাকা পকেটে আছে। তো পেন দিচ্ছেন, পড়াশোনা একটু খারাপ ছিলাম না, ভালোই ছিলাম, তো প্রত্যেকবার এক্সামে পাস করার পর একটা পেন পাচ্ছি, নাহলে 10 টাকার নোট পাচ্ছি, এটা একটা বড় অ্যাট্রাকশান ছিল। তো কোনো একটা কারণে একবার আমাকে ওই বাবার জায়গার থেকে আমাকে পালিয়ে আসতে হয় লুকিয়ে। তো এখানে তখন আমার একটা মনের মধ্যে বিপ্লবও চলছে যে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে বেলুড়ে তখন যাচ্ছি, সাধুদের সঙ্গে মেলামেশা করছি, শ্রীরামকৃষ্ণের দিকে অ্যাট্রাকশান হচ্ছে, তখন স্বামীজি পড়ছি, তখন সবে ফার্স্ট ইয়ার চলছে, একটা পলিটিক্যাল জীবনও ছিল। তো সেই সময় একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে আমাকে কিছুদিন পালিয়ে আসতে, কোথায় যাব না, মায়ের গুরুদেবের বাড়িটা স্টেশনের কাছে আছে, ওখানেই লুকিয়ে থাকলে ভালো হয়, নাহলে যদি মারধর খাই এই ভয়ে এসে। আর মাও তখন বলছেন আগে মঠে মায়ের ইচ্ছাতেই মঠে যোগদান করা খুব ইচ্ছা ছিল। মা ছিলেন আমার মাদালসা, তিনি তো আমাকে আমার জীবনের যাটুকু আছে সবটা আমার মার গুরুর জন্যই হয়েছে, পুরোটা আমার নিজের কোনো কৃতিত্ব নেই। তো যাই হোক, তো আমি সেই পালিয়ে আসলাম মার থেকে বাঁচার জন্যে। 5 দিন এখানে ছিলাম, মায়েরও খুব খুশি যে 5 দিন ছেলে গিয়ে ওখানে আছে, অসভ্যতাটা অন্তত বন্ধ হবে। এই 5 দিনে আমার মনটাকে দুমড়ে মুচড়ে একটা ছেঁড়া ঠোঙার মতন ডাস্টবিনে ফেলে দিয়েছে, দিয়ে নতুন একটা মন তৈরি করে দিয়েছে, যে মনের সঙ্গী সবাই, রাগ আছে, অভিমান আছে, চেঁচামেচি আছে, কিন্তু অন্তরে আর কিছু জানি না। স্বামীজির ভাষায় বলতে পারি, ঠাকুর করে আর কিছু হয়েছে কি না জানি না, আমার মধ্যে প্রেম ভরে দিয়েছে, সবার প্রতি প্রেম। আমি কারোর মধ্যে যতই যাই হোক প্রেমটা ভরে দিয়েছেন। আমি এটা বলতে পারি, প্রেমস্বরূপ আমাদের এই গুরুদেব, প্রেমস্বরূপ অশোক, যাকে আমি দেখেছি যখন দিল্লিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, হাজার হাজার লোক শোকস্তব্ধ, দিল্লির স্টেশনে পাহাড়গঞ্জের সাইড দিয়ে তিনি ঢুকেছেন, চুল ছিঁড়ে লোকে শোক প্রকাশ করছে। ওই তিহাড়তে যখন বিরাট অ্যাক্সিডেন্টটা হলো, তো ট্রেনের ওপর ট্রেন উঠে গিয়েছিল, আমরা তখন দিল্লিতে ছিলাম। তারপরের দিনে আর রাজধানীতে আমাদের টিকিট ছিল, আসতে পারিনি, ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। ঠাকুর বললেন চল স্টেশনটা দেখে আসি। তা আমরা গাড়ি করে এসেছিলাম পাহাড়গঞ্জ স্টেশন দিয়ে, লোকে দেখছি চুল ছিঁড়ে কান্নাকাটি করছে। সেই অবস্থায় ঠাকুর যখন সেখানে প্রবেশ করলেন, আমি দেখেছি ওই 300, 400, 500 লোক যারা অত শোক ছিল, তাদের শোকগুলোকে তিনি ব্লটিং পেপারের মতন যেন শুষে নিয়েছেন। তার নাম অশোক, তার গুরু বলেছিলেন, তার বাবাও বলেছিলেন। আর অজিত চক্রবর্তী, যিনি ওই গীতার আসর পরিচালনা করতেন, বাবার বন্ধু, তিনিও বলছেন এর নাম অশোক, এ সবার শোক হরণ করবে। আমার মনে একটা সন্দেহ ছিল, আমরা ঠাকুরকে অবতার বলি, এটা বোধহয় শিষ্যের একটা গর্ব যে আমার গুরু অবতার। তো অবতারের অনেকগুলো সূত্র আছে, যখন রামকৃষ্ণ মঙ্গলম পড়লাম তখন দেখলাম যে 19-20টা সূত্র আছে সেগুলোকে। তা আমার গুরুর জীবনে সব কিছু মিলে যাচ্ছে, দুটো জিনিস মেলাতে পারছি না। একটা, তার দ্বারা একটা ধর্ম প্রতিষ্ঠিত হবে,
আর দ্বিতীয় হচ্ছে তার নামে আগের থেকে আমরা যেমন দেখছি, যেমন মাস্টারমশাই কামারপুকুরে যাচ্ছেন, সেখানে তিনি একটা ধর্মরাজ মন্দির দেখছেন, যেখানে ধর্মরাজের মূর্তির নাম হচ্ছে রামকৃষ্ণ। তিনি রামকৃষ্ণ নামে পূজিত হয়েছেন। আমি অশোক নামের সম্রাট দেখছি, অশোক নামে কোনো দেখছে মেলাতে পারছি না, যে নারায়ণ যে অবতার সূত্রের সঙ্গে মিলছে না। তো এটা একটা চিন্তা ছিল, তাহলে অবতার একটা মনের মধ্যে দ্বিধা ছিল। ঠাকুরের শরীর চলে গেছে 2006-07 সাল নাগাদ। একদিন আমাকে তড়িৎ মজুমদার, তখন আমাদের যখন এখানে বাচ্চাদের ফ্রি কোচিং চলতো, তড়িৎবাবু সেখানে পুরো দায়িত্ব নিয়েছিলেন, ফ্রি কোচিংটা তিনি চালাতেন। তড়িৎবাবু দিন বলছেন যে এই বিষ্ণু সহস্রনাম, আমাকে উনি বলতেন সন্ন্যাসী বলতেন, এই সন্ন্যাসী তোমার জানা আছে বিষ্ণু সহস্রনামটা? হ্যাঁ আমার কাছে আছে। বললে আমাকে একটু লিখে দাও না। আমরা লিখতে পারবো না, আমার কাছে জেরক্স করা আছে, আপনি নিয়ে যান, নিয়ে মুখস্থ করেন আমাকে শোনান। তো এরকম দুজনের মধ্যে রিলেশান ছিল। তো তড়িৎ মজুমদার বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার বিকেলবেলাতেই আবার নিয়ে এসছেন, বলছেন আপনার এত প্রশ্ন, দেখুন নারায়ণের আর নাম অশোক। আমি বলি ওং নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দ অশোকায় নমো নমঃ। নারায়ণ অশোক নামে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে পূজিত হয়েছেন, তার নামে পূজিত হয়েছেন। ধর্ম প্রতিষ্ঠা আমরা দেখেছি 1971 সালে তার বিশাল প্রকাশ, যখন নকশাল আন্দোলন হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে। ঠাকুরের সঙ্গে আমরা দেখেছি টয় হাউসে সবাই মিলে পিকনিক করতে গেছে বা মুংলাজর কালীবাড়ি দর্শন করতে গেছে, দুটোই একসঙ্গে ছিল। একটা ভগবান দর্শন হবে, পিকনিকও হবে, নৌকার মধ্যে যাতায়াত। সেই সময় দেখছি নকশালেরা ছিপ নৌকো করে তাদের নৌকোটাকে অ্যাটাক করেছে। তখন এই মৌয়ের দীপুদের ঠাকুমা গা ভর্তি গয়না পরে থাকতো, সবসময় সোনার গয়না পরে থাকতো, সেইটা টার্গেট ছিল। ছিপ নৌকো করে এসে নৌকো অ্যাটাক করেছে। তখন ঠাকুর মন্টিমাসিকে বলছেন, মঞ্জুরি সেনগুপ্ত মন্টিমাসি শরীর গেছে, তো মন্টিমাসিকে বলছেন তুমি নৌকো সাইডে দাঁড়াও। আর নৌকের সাইডে মন্টিমাসি দাঁড়িয়েছে, আর সবাই যারা নৌকোর মধ্যে বাচ্চারা ছিল এবং বড়রা ছিল সবাই দেখছে ঠাকুরের শরীরে এই থাপা টাপা সবাই দেখেছে। আমি তো সেখানে থাকার তখন সৌভাগ্য হয়নি। ঠাকুরের শরীর থেকে একটা সাদা মূর্তি বেরিয়ে হাতে যেন সেই মুসল নিয়ে মুগুর নিয়ে ওই সব শয়তানদের ধ্বংস করছে। আর তারপরে তো সেই ছিপ নৌকা নিয়ে যারা এসেছিল সেই নকশালপন্থীরা বা হ্যাঁ বিশ্বরূপ দর্শন তাদের হয়েছিল। এই থাপা বলছে সেই বিশ্বরূপ দর্শন সেই দিন হয়েছিল। মন্টিবাসীকে মা দুর্গার মতন দেখাছিল, আর ঠাকুরের ঠাকুর যেন বিশ্বরূপে তার পেছনে দাঁড়িয়েছেন। সেইভাবে সেখানে উদ্ধার হলো। এমনই তাদের মনের ভাব পরিবর্তন হলো, তারা ছিপ নৌকো করে সেই নৌকোকে গাড় দিয়ে ঠেলে নিয়ে এসে জলে আটকে গেছে, শেওড়াফুলি অবধি পৌঁছে দিয়ে গেছে, যে শ্রীরামপুর যাবে বলে, শ্রীরামপুরে ঘাটেতে বল্লভপুর ঘাটে যাবে বলে। এবং আমরা লিটারেলি আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে নকশাল আন্দোলন আস্তে আস্তে স্তিমিত হয়েছে। যে অধর্মের আচরণ ভারতবর্ষের মধ্যে, কলকাতার মধ্যে যে শুরু হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি আমার গুরুদেবের আবির্ভাবের পরে, তার প্রকাশের পরে সেই ধর্ম প্রতিষ্ঠাতাও হয়েছিল। সেই সম্ভব আমি যুগে যুগে সেই নারায়ণকে স্মরণ করে আজই আমার এই বাক্য পুষ্পাঞ্জলি শেষ করছি। ওং বন্দে দেবং অশোকং শোক দুঃখ হরং শান্তম সুস্থিতম রামকৃষ্ণ সার্ধস্বরূপম বল্লভপুরজং বল্লবিনায়কং রাধা বল্লভ ভাবপদাম শ্রী গুরুচরণে সমর্পয়মস্তু। হরি ওম তৎসৎ।